আপু জানিস আজকে বড় ফুপিরা আসবেন, সাথে মেজো ফুপি আর ছোট ফুপি আসবে। কি যে মজা হবে! কতদিন পর সবাই আবার একসাথে হব। এই আপু, শুনছিস তুই? অষ্টাদশী রমণী টেবিলে বসে পড়ছিল। তখনই কানে আসে ছোট বোনের বলা কথাগুলো। অরিন খুশি হয় ফুপিদের আসার কথা শুনে, কিন্তু বড় ফুপির আসার কথা শুনে বুক কেঁপে ওঠে তার। কত বছর দেখা হয় হয় না তাদের সাথে। অরিনের চোখ খুশিতে ঝলমল করে ওঠে। কতদিন পর কাজিনদের সাথে দেখা হবে। বেশ অনেক দিনই হলো তারা আসছে না। অরিন পড়ার টেবিল থেকে উঠে বই খাতা গুছিয়ে রাখতে রাখতে বলল, কি? সত্যি বলছিস? ফুপিরা আসছে? তুই কি করে জানলি? হায়াত লাফাতে লাফাতে বলল, হ্যাঁ রে আপু, মাত্রই শুনলাম। আম্মু ফোনে বলছিল আব্বু আর দাদা মিলে বাজারে গিয়েছে। অরিন হায়াতকে সাথে করে বের হয় রুম থেকে। হায়াত তো সেই খুশি, তাকে আর পায় কে। হায়াত দৌড়ে বের হয়ে যায় বাড়ি থেকে। অরিন হায়াতের যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে রান্নাঘরের দিকে পা বাড়ায়। রান্নাঘরে পা রাখতেই দেখে তার আম্মু অরুণী শেখ রান্না বান্নার জিনিসপত্র গোছাতেই ব্যস্ত। অরিন দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ওনার কোন মোচড়ামুচড়ি করছে। অরুণী শেখ অরিনকে ওড়না মোচড়ামুচড়ি করতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, কিছু বলবি অরিন? অরিন সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আম্মু, হায়াত বলো ফুপিরা নাকি আসছে। অরুণী শেখ কাজ করতে করতে বলেন, হ্যাঁ, আসছে। তুই তোর রুমটা গুছিয়ে ফেল, বাকি রুমগুলো আমি রিনুকে দিয়ে গুছিয়ে নিচ্ছি। আর শোন, উপরের একদম কোণার রুমটা তুই নিজে গোছাবি। রিনু পারবে না সুন্দর করে গোছাতে, তাই তুই গোছাবি, বুঝলি? আচ্ছা, ঠিক আছে। বলে অরিন নিজের রুমে চলে আসে। নিজের রুমের অবস্থা দেখে কপাল চাপড়ায় অরিন। এত অগোছালো সে। ধীরে ধীরে নিজের রুমটা গোছানো সম্পন্ন করে। এরপর চলে আসে কোনার রুমটাতে। রুমটার অবস্থা তেমন একটা ভালো না। ওড়না কোমরে বেঁধে নেমে পড়ে রুমটা পরিষ্কার করতে। দীর্ঘ সময় পর রুমটা গোছানো হয়। অরিন চোখ বুলিয়ে নেয় একবার রুমটাতে। না, সব ঠিক আছে। জানলার দিকে চোখ পড়তেই সেগুলো খুলে দেয়। ঠান্ডা বাতাস এসে পর্দাগুলো উড়িয়ে দিচ্ছে। ঘড়ির দিকে চোখ পড়তেই দেখে 1:30টার বেশি বাজে। আজান কখন দিয়েছে টেরি পায়নি সে কাজ করতে করতে। অরিন কপালের ঘাম মুছে দরজা টেনে বের হয় রুম থেকে। অরিন মনে মনে ভাবে হয়তো রুমটা তার বড় পুপির জন্য। রুমে এসে একটা গোলাপি রঙের জামা বের করে গোসল করতে যায়। গোসল ছেড়ে এসে দেখে 2টা বেজে গিয়েছে। অরিন চুল থেকে টাওয়াল খুলে বারান্দায় টানানো দড়িতে মেলে দিল। রুম থেকে বের হয়ে দাদির কাছে আসে। দাদি নামাজ পড়ে তসবিহ গুনছেন। এই যে বুড়ি, খেয়েছো তুমি? মনে তো হয় না খেয়েছো। চলো, খাবে চলো। অরিনের গলা পেয়ে চোখ মেলে তাকান খাদিজা বেগম। প্রিয়তাকে দেখে হাসেন তিনি। অরিনও দাদিকে হাসতে দেখে নিজেও হাসে। খাদিজা বেগম তাসবিহ রেখে তার কান টেনে ধরে বলেন, তোর আমাকে এখনো বুড়ি মনে হচ্ছে ছুকরি? আমি এখনো জোয়ান আছি, আমায় দেখে কেউ বুড়ি বলবে না, আর তুই আমাকে বুড়ি বলছিস? অরিন খিলখিলিয়ে হেসে দেয় দাদির কথায়। খাদিজা বেগম অরিনের কানটা আরও জোরেই চেপে ধরে। সে কান ছাড়াতে ছাড়াতে বলে, দাদি, ছাড়ো, লাগছে তো। তুমি তো বুড়ি হয়ে গিয়েছো। আমি দাদুকে আবার বিয়ে দেব। আমার দাদুর জন্য একটা লাল টুকটুকে বউ নিয়ে আসবো। অরিনের কথায় খাদিজা বেগম রাগার ভান করেন। খাদিজা বেগম চোখ ছোট ছোট করে বলেন, তবে রে ছুরি, আমার জামাইরে বিয়ে করাইতে চাইতেছস? তোর বড় একবার পাই আমি, তোর জন্য আমি সতীন আনবো। অরিন খাদিজা বেগমকে মুখ ভেঙচি কেটে বলে, এ আইসে আমার বরকে তো আমি দেখাবোই না তোমাকে। দাঁড়াও, খুব তাড়াতাড়ি তোমার সতীন আনার ব্যবস্থা করছি আমি। কিরে দাদু ভাই, কার সতীন আনার ব্যবস্থা করছিস তুই? আজাদ শিকদার রুমে প্রবেশ করতে করতেই কথাটা বলেন। অরিন তার দাদু ভাইয়ের কথায় হেসে বলে, তোমার জন্য নতুন বউ আনার কথা বলছি দাদু ভাই। আজাদ শিকদার হাসতে হাসতেই বলেন, আর লাগবে না রে দাদু ভাই, একজনকে নিয়ে পারি না, তুই আবার আরো একজনকে আনার কথা বলছিস? অরিন খাদিজা বেগমের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। খাদিজা বেগম আর আজাদ শিকদার হাসে আর কাণ্ড দেখে। তারা জানে মেয়েটা বড্ড দুষ্টুমি করে তাদের সাথে, তাদের দুইজনকে মাতিয়ে রাখে।
তারাও তাল মেলান নাতনির সাথে। বাড়িতে দুটোই মেয়ে, কোনো ছেলে নেই। খুব আদরের অরিন এবং হায়াত। বৈশাখ মাসের শেষ সময়, আকাশে ঘন কালো মেঘের আনাগোনা। পরন্ত বিকেল বিকেল হয়েছে, বেশ খানিকটা সময় হলো। রোদের ছিঁড়ে ফোঁটাও নেই আকাশে। অরিন বারান্দায় বসে রং তুলি দিয়ে কিছু আঁকার চেষ্টা করছে। তার ভেতরেই অরুণী শেখের ডাক পড়ে। অরিন দৌড়ে অরুণী শেখের কাছে আসে। অরুণী শেখ অরিনকে দেখে বলে, অরিন, তাড়াতাড়ি আম গাছ থেকে কয়েকটা পাকা আম পেড়ে নিয়ে আয় তো। তোর ফুপিরা এখনই চলে আসবে কিন্তু। এখনই যাচ্ছি আম্মু। অরিন বাড়ি থেকে বের হওয়ার সময় কারোর বুকের সাথে ধাক্কা খেলো। নিজেকে সামলে লোকটার দিকে না তাকিয়ে দুঃখিত। বলে দৌড়ে চলে যায়। লোকটা সানগ্লাসটা খুলে পকেটে 2 হাত গুজে অরিনের যাওয়ার পানে তাকিয়ে বলে, হয়েছে। কথাটা বলেই হনহন করে বাড়ির ভিতরে ঢুকে যায়। অরিন বাড়ির পেছনে এসে আম পেড়ে বেশ কিছুক্ষণ পর বাড়িতে ঢোকে। বাড়িতে ঢুকতেই বাড়ি ভর্তি লোকজন দেখে চমকে যায় সে। কিছুটা ভড়কেও যায়। একটা ছেলে অরিন আপু বলে দৌড়ে এসে জড়িয়ে ধরে তাকে। অরিন পড়তে পড়তে নিজেকে বাঁচায়। অরিন আমগুলো রিনুর হাতে দিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। বলে, ভালো আছো তুমি তাতান পাখি? তাতান আধো আধো গলায় বলে, আমি ভালো আছি অরিনাফু, তুমি কেমন আছো? অরিন তাতানের সাথে কথা বলতে বলতে বড়দের সবার কাছে যায়। সবাইকে সালাম দিয়ে কথা বলতে থাকে। বড় ফুপি অরিনকে নিজের কাছে ডাকে। অরিন এগিয়ে তার কাছে যেতেই অনামিকা ইসলাম জড়িয়ে ধরেন অরিনকে। অরিনের একটু অস্বস্তি হলেও নিজেকে সামলে নেয়। অরিনকে নিজের বুক থেকে উঠিয়ে অনামিকা ইসলাম তার গালে হাত দিয়ে বলে, অরিন মামুনি, কত বড় হয়ে গেছিস তুই! সেই ছোটবেলায় দেখেছিলাম তোকে। ভালো আছিস তো মা তুই? অরিন মিষ্টি হেসে উত্তর দেয়, জি আলহামদুলিল্লাহ বড় ফুপি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই দেখো মেয়ের কথা আপনি বলছে আমায় তুমি করে বলবো কা? ছোটবেলায় তো এই ফুপি ছাড়া কাউকে চিনতে পারতিস না। সবাই দেখে অরিনের কাণ্ড। অরিন লজ্জা পায় বেশ, নিজেকে নিজেই বকতে থাকে। আপনি কেন বলতে গেল? আপনি না বললে তো আর লজ্জা পেতে হতো না। তার আবার তুমি বলতেও সংকোচ হচ্ছিল, তাই আপনিই বলেছে। সেই কোন ছোটবেলায় দেখেছে, তারপর আর তো দেখাই হয়নি। লজ্জা পাস না মা, বুঝতে পেরেছি অনেক বছর দেখা না হওয়ার ফলে এমন হয়েছে। সমস্যা নেই, কদিন যাক, এমনিতেই ঠিক হয়ে যাবে। এরপর সবাই টুকটাক কথা বলে হালকা পাতলা নাস্তা করে রেস্ট নিতে চলে যায়। হায়াত তো ভাই বোনদের সাথেই খেলছে। অরিন উপরে নিজের রুমে এসে দরজা বন্ধ করে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। ভীষণ ক্লান্ত লাগছে তার। আজকে অনেক কাজ করেছে সে। তার বয়সী এবং বড় কাজিনগুলো এখনও আসেনি, তারা হয়তো আগামীকাল আসবে। দরজা খোলার খটখট আওয়াজে চোখ মেলে তাকায় সে। উঠে বসে ওয়াশরুমের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায় অরিনের। ওয়াশরুম থেকে একজন পুরুষ টি শার্ট ট্রাউজার পরে গলায় টাওয়াল ঝুলিয়ে বের হয়েছে। চুল থেকে পানি পড়ছে, যা দেখে অরিন বুঝতে পেরেছে পুরুষটি মাত্রই গোসল করে বের হয়েছে। তার রুমে পুরুষ মানুষ আসলো কোথা থেকে বুঝতেই পারল না সে। অরিন চিৎকার করতে যাবে, তার আগেই পুরুষটি এসে ওর মুখ চেপে ধরে। ফিসফিস করে বলল, হাই, ডোন্ট শাউট। আমি মুখ ছাড়ছি, চিৎকার করবে না। কথাটা বলেই লোকটা আবার মুখ ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। অরিন হাঁপাচ্ছে। এত জোরে মুখ চেপে ধরেছিল যে সে নিঃশ্বাসটা ঠিকমতো নিতেই পারছিল না। অরিন হুট করে নিজের রুমে পুরুষ মানুষ দেখে ভয় পেয়েছে খানিকটা। টেনে টেনেই বলল, কে 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 আপনি? আমার রুমে কি করছেন? হ্যাঁ, অসভ্য লোক। মেয়ে মানুষের রুমে চলে এসেছে। আমি এক্ষুনি আব্বু আর দাদুমণিকে ডাকছি। অরিন কথাটা বলেই চলে যেতে নিলে লোকটা তার হাত ধরে ফেলে। শান্ত সুরে তাকে উদ্দেশ্য করে শুধায়, হাই মিস বোম্বাই মরিচ, প্লিজ স্টপ। আমি অনামিকা ইসলামের ছেলে ধূসর হাসান। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ চলচল করছে। চাঁদের আলোয় আলোকিত চারপাশ। অরিন বারান্দার এক কোণে বসে চাঁদখানা নিজের রং তুলিতে ফুটিয়ে তুলতে চাইছে, তবে তার মন মতো হয়ে উঠছে না। আশেপাশে কতগুলো আর্ট পেপার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেখানে অর্ধেক চিত্র আঁকা। অরিন শেষমেশ না পেরে সেগুলো সেখানে রেখে রুমে আসলো। হাতে মুখে রং লেগেছে, সেগুলো ধোয়ার জন্য ওয়াশরুমে গেল। আপু, কোথায় তুই? সবাই নিচে সন্ধ্যার নাস্তা করছে। বড় ফুপি ডাকছে তোকে। অরিন আপু, কোথায় তুই? অরিন ওয়াশরুম থেকে বের হতেই হায়াতকে দেখলো। হায়াত বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। অরিন নিজেও বেশ বিরক্ত। এই মেয়ে এত জোরে চিল্লায় তার কান শেষ। অরিন কিছুটা ধমকের সুরেই বলে,
এত জোরে কেউ চিল্লায়? তুই কি পাগল? আসতে বলে কি আমি শুনতাম না নাকি, বেয়াদব একটা? আর কখনো আমায় ডাকতে আসলে এত জোরে চিল্লাবি না, বুঝেছিস? হায়াত ভেঙচি কেটে বলল, আমার গলা এমন, ডাকতে বললে এভাবেই ডাকবো। আসলে আয়, না আসলে নাই, আমি গেলাম। তোকে কি আমি ডাকতে আসতাম নাকি? হুম, শুধুমাত্র বড় ফুপি বলল তাই আসলাম। হায়াত বেরিয়ে যেতে নিলে আবার ফিরে এসে বলে, জানিস আপু, ধূসর ভাইয়া আছে না, উনি অনেক হ্যান্ডসাম, দেখেছিস তুই তাকে? আমি যদি তোর মতন বড় হতাম, নির্ঘাত তাকে টুস করে বিয়ে করে নিতাম। অরিন চোখ রাঙিয়ে বলে। যাবি তুই, নাকি আম্মাকে এই কথাগুলো বলবো? হ্যাঁ, হায়াত দৌড়ে বের হয়ে গিয়েছে। অরিন চমকে উঠেছে ধূসর নাম ব্যক্তির কথা শুনে। তখন কি বাজে অস্বস্তিকর পরিস্থিতিতেই না পড়েছিল সে। যদিও ধূসর নিজের ভুল বুঝতে পেরে তার রুম ত্যাগ করেছিল, পাশাপাশি রুম হওয়ায় ধূসর তার রুমেই চলে এসেছিল। তবে অরিন একটা ব্যাপারে ভীষণ অবাক হয়েছে, লোকটা তাকে একটিবারের জন্য সরি বলল না। এটা ভেবে ধূসরের প্রতি অরিনের ক্ষোভ জন্মেছে। ধূসরকে মনে মনে ধুয়েও দিয়েছে সে। সে রুম ছেড়ে নিচে আসে, সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখতে পায় সবাই বসে গল্প করছে। অরিন নিজের বয়সী কাজিনগুলোকে মিস করছে। অরিনকে দেখে অনামিকা ইসলাম তাকে কাছে ডাকলেন। অরিন তার পাশে বসলো। ধূসর তার সামনের সোফাতেই বসে ফোন দেখছে। তার ধ্যান জ্ঞান সব ফোনের ভেতরে, আশেপাশের কিছুই খেয়াল নেই। অনামিকা ইসলাম বলেন, অরিন মা, তোর জন্য উপহার এনেছি, সবাইকে দেওয়া শেষ, তুই লেট করে আসা এখনো দিতে পারিনি। দাঁড়া মা, আমি নিয়ে আসছি। অরুণী শেখ বলেন। আপা তুমি বসো, আমি দিচ্ছি। অরুণী শেখ অনেকগুলো প্যাকেট এনে অনামিকা ইসলামের দিকে এগিয়ে দিলেন। তিনি সেগুলো অরুণী শেখের হাত থেকে নিলেন। অরুণী শেখ নিজ জায়গায় গিয়ে বসলো। অনামিকা ইসলাম শপিং ব্যাগগুলো থেকে একটা হাতে নিয়ে বাকিগুলো পাশে রাখলেন। এরপর প্যাকেট খুলতেই বের হলো মেরুন রঙা পাকিস্তানি একটা ভারী সালোয়ার কামিজ। অনামিকা আহমেদ ওড়নাটা বের করে পরিয়ে দিলেন অরিনকে। অরিন চুপচাপ তার পুপির কাজে পর্যবেক্ষণ করছে। মাশাল্লাহ, আমার মেয়েটাকে এই থ্রি পিসে অপূর্ব সুন্দর লাগছে। তোর গায়ে এটা খুব মানিয়েছে অরিন মা। অরিন লাজুক হেসে উত্তর দেয়। ধন্যবাদ ফুপি। ধূসর চোখ তুলে একবার তাকিয়ে দেখলো অরিনকে, তারপর আবার নিজের ফোনে মনোযোগ দিল। অনামিকা ইসলাম আরও কয়েকটি শপিং ব্যাগ খুলে দেখালেন অরিনকে। অরিনের বেশ ভালো লেগেছে থ্রি পিসগুলো। পছন্দ আছে বলতে হবে তার বড় ফুপের। রাতের খাবার সবাই হই হুল্লোড়ের সাথেই খেলো। অরিন জানতে পেরেছে তার বাকি কাজিনরা আগামীকাল আসবে। এতে অবশ্য সে দারুণ খুশি। রাত 12টার কাছাকাছি, যদিও গভীর রাত নয়, তবে গ্রামে এই সময়টাকে গভীর রাত বলেই আখ্যায়িত করা হয়। অরিন ছাদের কোণায় দাঁড়িয়ে আছে, হাতে রং তুলি, চুলগুলো হাত খোপা করা। সে বেশ মনোযোগ দিয়ে ক্যানভাসে নিজের দেখা দৃশ্যটি ফুটিয়ে তুলতে চাইছে। ধূসর নিঃশব্দে ছাদে উঠল। ছাদে উঠতেই চোখে পড়ল অপর পাশে দাঁড়িয়ে নিজ কাজে ব্যস্ত থাকা এক অষ্টাদশীকে। ধূসর ফোনটা পকেট থেকে ট্রাউজারের পকেটে হাত গুজে সেদিকে এগোলো। অরিন তাকে এখনও খেয়াল করেনি। এই বোম্বাই মরিচ, তুমি এত রাতে এখানে কি করছো? অরিন চমকে উঠল, হাত থেকে রং তুলি পড়ে গেল। বেশ ভয় পেয়েছে সে। প্রায় সে এখানে বসে নিজ মনে আঁকে, কেউ আসে না এই সময়, তবে আজ হঠাৎ কারোর গলা শুনে ভয় পেয়েছে। ধূসরকে দেখলো, সে নিজেকে স্বাভাবিক করে বলল, আপনি কানা, চোখে দেখেন না? দেখছেন না কি করছি? কানা নই আমি, তবে এত রাতে এখানে একা আসা ঠিক নয়। আমি তোমাকে এটাই বলতে চেয়েছি। বাট নামটা কি জানো তোমার? অরিন, অরিন ওয়াসিনাথ আমার নাম, বুঝেছেন? এখন যেতে পারেন আপনি মিস্টার ধূসর। ধূসর ভ্রুকুচকে বলল, তুমি কি আমায় তাড়িয়ে দিচ্ছ? এ ফরগেট দ্যাট আজাদ শিকদার আমার নানা হয়। তোমার কোনো রাইট নেই আমাকে এখান থেকে বের হয়ে যেতে বলার। আমার মনে হয় আপনার ইংরেজিটা আগে ভালো করে শেখা উচিত। এত বছর কানাডা থেকে কি করলেন আপনি যে অর্ধেক ইংরেজি আর অর্ধেক বাংলা বলতে হয়? ধূসর রেগে বলল, ইউ, তুমি কিন্তু এবার বেশি বেশি বলছো। আমি জানি আমি বেশি বেশি বলি। আবারও মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধূসর সাহেব। ধূসর রেগে স্থান ত্যাগ করে। অরিন হেসে ফেলল। তাকে রাগাতে এসেছিল, এখন নিজেই রেগে গিয়েছে। অরিন নিজের কাছে মনোযোগ দিল। সে এখন আর চিত্রটি আঁকতে মনোযোগ দিতে চায়। আগামীকাল থেকে আবার আঁকতে পারবে না। ভাই বোনদের সাথে সময় কাটাতেই সে বেশি ভালোবাসে। তার জন্য এখন যা আঁকার আছে আঁকছে। আঁকা তার নেশা, শখ।
ধূসর রুমে এপাশ থেকে ওপাশ পায়চারি করছে। তাকে ওই পুচকি মেয়েটা নিজের কথার জালে ফাঁসিয়ে দিল, তাকে ইংরেজি শিখতে বলছে। এর চাইতে অপমানের আর কি হতে পারে? ধূসর লাইট বন্ধ করে বিছানার শটান হয়ে শুয়ে পড়ল। কপালে হাত দিয়ে চিন্তা করছে অরিনের করা কাজের কথা। রাগটা পুরো প্রিয়তার উপরেই পড়ছে। মেয়েটা তাকে কতগুলো কথা শুনিয়ে দিল। ধূসর শান্তি মতো ঘুমাতেও পারছিল না। তাই সে আবারও ছাদে যাওয়ার চিন্তা করলো। ছাদে আসতেই খেয়াল করলো অরিনের আঁকা প্রায় শেষ। ধূসর এগিয়ে যেতেই অরিন পেছনে ফিরল। বেশ অবাক হলো ধূসরকে আবার আসতে দেখে। আপনি আবারও কেন এখানে এসেছেন? ধূসর উত্তর দিল না, কোণার পাশটাতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। অরিন বেশ অপমান বোধ করলো। আফসোস করতে লাগলো কেন সে বেয়াদব ছেলেটাকে প্রশ্ন করলো। না, হয়তো এমন অপমানিত হতে হতো না। সে দ্রুত নিজের জিনিসগুলো গুছিয়ে ছাদের চিলেকোঠার রুমটাতে ঢুকলো। ধূসর আর চোখে সব পর্যবেক্ষণ করছিল এবং হাসছিল। অরিনের গুমরা মুখ দেখেই সে বুঝেছে প্রিয়তাকে এবার সে টক্কর দিতে পেরেছে। এতেই তার ভীষণ আনন্দ হচ্ছে। অরিন রুমে লাইট অন করে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো রাখলো। অন্য সব চিলেকোঠার মতো তাদের চিলেকোঠার নোংরা জিনিস দিয়ে ভর্তি নয়। অরিন খানিকটা এখানটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। সেখানে সব কিছু রেখে বের হলো অরিন। অরিন বের হবে বুঝতে পেরে ধূসর উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে রইল। অরিন বের হয়ে ধূসরকে এখনও ছাদে দেখে মুখ বাঁকায়। তার মাথায় ধূসরকে জব্দ করার বুদ্ধি আসে। সে দ্রুত সিঁড়ি ঘর দিয়ে নেমে ছাদের লাইট অফ করে দেয়। অরিন কিছুক্ষণ চুপ করে সেখানেই দাঁড়িয়ে রয়। সে ভেবেছিল ধূসর ভয়ে চিৎকার করবে, তবে অনেক সময় পেরিয়ে গেল চিৎকারের শব্দও তার কান অবধি পৌঁছলো না। সে ধূসরকে দেখতে চুপি চুপি ছাদে আসে। কোথাও ধূসরকে না পেয়ে ঘাবড়ে যায় সে। আর তখনই পেছন থেকে ধূসর হেসে ওঠে। অরিন লাফিয়ে ওঠে, পেছনে ঘুরে ধূসরকে দেখে রেগে তাকায়। বিরক্তিকর কণ্ঠে বলে, আপনি তো ভারী বেয়াদব। এই গভীর রাতে ভূতের মতো হেসে তো এক্ষুনি আমায় মেরে ফেলছিলেন। নিজে আমায় ভয় দেখাতে এসে এখন নিজে ভয় পেয়ে গিয়েছ। এখন আমায় দোষ দিচ্ছ? আমি অপমান করেছিলে, আমিও তো শোধ তুলে নিলাম, মিস অরিন ওয়াসিনাথ। অরিন বুঝলো সে ধূসরের সাথে পারবে না, তাই কিছু না বলে ধূসরকে রেখে নিজের রুমে চলে গেল। ধূসর হাসলো কতক্ষণ। সে নিজের প্রতিশোধ তো নিতে পেরেছে। তাকে অপমান করেছিল সেই করে দিয়েছে। এখন শান্তি শান্তি লাগছে তার। তাকে কেউ কিছু বলবে আর সে তার জবাব দিবে না, তা কখনো হয়? ধূসর নিজেও ছাদ থেকে নেমে পড়ল। ঘুমানো প্রয়োজন, আবার আগামীকাল বাকি বাদরগুলো আসবে, তখন সে মোটেও ঘুমাতে পারবে না। আকাশে সাদা কালো মেঘের উপস্থিতি, ঠান্ডা শীতল হাওয়া বইছে। সূর্যের দেখা নেই বললেই চলে। অরিনদের বাড়িটা পুরনো জমিদার বাড়ির মতো। আজাদ শিকদারের বাবার বাবা নাকি জমিদার ছিলেন। বাড়িটা সেই আমলের, তবে এখন আগের মতো নেই। নতুন করে কাজ করানো হয়েছে বাড়িটাতে, তাই পুরনো বাড়ি বলা চলে না। রং করানো হয়েছে, তবে বাড়িটা বেশ বড়। অরিন ঘুম থেকে উঠে বাড়ির পেছনের তার বাগানটিতে চলে আসলো। এটা তার অন্যতম শখগুলোর মাঝে আরেকটি। এখানে বিভিন্ন জাতের গোলাপ, জবা, রজনীগন্ধা, কাঠগোলাপ সহ আরও অনেক রকমের ফুলের গাছ রয়েছে। ধূসর এত সকালে না উঠলেও আজ ঘুম ভেঙে গিয়েছে। সকালে অচেনা জায়গায় মানিয়ে নিতে কষ্ট হচ্ছে তার। সে রুমের বারান্দায় এসে দাঁড়ালো। এটা তার অভ্যেস, ঘুম থেকে উঠে বারান্দায় এসে কিছুক্ষণ সময় কাটাবে। আজও তার ব্যতিক্রম কিছু হলো না, তবে কিছুটা ব্যতিক্রম হলো অন্য দিনগুলোর তুলনায়, কারণ জায়গাটা আলাদা এবং মানুষগুলো। তবুও এখানটায় একটু বেশি ভালো লাগছে। ধূসর রেলিংয়ে ভর দিয়ে নিচে তাকালো। নিচে তাকাতেই চোখ পড়ল মনোমুগ্ধকর এক দৃশ্য। এক রমণী নিজ হাতে বাগানের ফুলগুলো যত্ন নিচ্ছে। ধূসরের অজান্তেই তার মুখ থেকে বের হয়ে আসলো, শি ইজ রিয়েলি আ বোম্বাই মরিচ। কথাগুলো মরিচের মতোই ঝাল, বাট আই ডোন্ট লাইক ঝাল। অরিন পিছু ফিরতেই ধূসরের ভালো লাগাটা গায়েব হয়ে গেল। মাথার দুষ্টু বুদ্ধি এসে ভর করলো। সে কিছু একটা ভেবে নিচে নামার জন্য রুম ত্যাগ করে। গন্তব্য তার অরিন। অরিনের সাথে ঝগড়া করতেই তার বেশ লাগে। এখনও ঠিক তাই করতেই সে যাচ্ছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে কাউকে চোখে পড়ল না, হয়তো ঘুমোচ্ছে সবাই। ধূসর হাঁটতে হাঁটতে বাগানের দিকটায় চলে আসে। এসে এমন ভাব করলো যে সে অরিনকে দেখেইনি। অরিন ধূসরকে নিজের প্রিয় জায়গায় দেখে বেশ বিরক্ত হলো, তবুও গতকাল রাতের মতো ভুল সে করলো না। ধূসর অরিনকে জ্বালানোর একটা বুদ্ধি বের করলো। বাগানের ভেতরে প্রবেশ করে একটা লাল টকটকে গোলাপ ছিঁড়ল, যা দেখতে পেয়ে অরিন এক প্রকার তেড়েই আসলো ধূসরের কাছে। ধূসর ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এটা আপনি কি করলেন? আমার গাছের ফুল কেন ছিলেন আপনি? আপনাকে অনুমতি কে দিয়েছে? হ্যাঁ, ধূসর ফুলটা দেখতে দেখতেই বলে,
ফুল ছিঁড়তে হলে অনুমতি নিতে হয় নাকি? এই ফুলটা আমার বেশ লেগেছে, তাই ছিঁড়েছি। তাতে তোমার কি? কারণ গাছটা আমার, আর এই ফুলগুলোও আমার খুব শখের। আমি বড় ফুপিকে গিয়ে এক্ষুনি বলছি তার বিদেশি বাদুর ছেলে আমার গাছের ফুল ছিঁড়েছে। ধূসর ভাবলেশহীন হয়ে বলে। তো বলো, মানা কি করেছে তোমায়? অরিন কি করবে বুঝে উঠতে পারল না। এই ছেলের কথাবার্তা সে বোঝে না। গতকাল আসার পর থেকেই তার পিছে লেগে আছে। অরিন বুঝল না এর সাথে তার শত্রুতাটা কোথায়। স্বাভাবিকভাবে কথা বলতে গেলেও ঝগড়া লাগে। ধূসরের ব্যবহার দেখে প্রচণ্ড বিরক্ত সে। নিজের গায়ে পড়ে ঝগড়া করছে। অরিন মৃদুকণ্ঠেই শুধালো। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো? গতকাল আসার পর থেকে আমায় জ্বালাচ্ছেন আপনি কেন বলুন তো? কি ক্ষতি করেছি আমি আপনার? আপনাকে তো আমি চিনিও না ঠিক মতো। সেই কোন ছোটবেলায় দেখেছি, তো আমার সাথে ঝগড়া কেন করছেন আপনি? আই ডোন্ট লাইক দিস। আমায় প্রশ্ন করবে না, এটা আমার একটুও পছন্দের না। তুমি হলে বোম্বাই মরিচ, যা আমি মোটেও পছন্দ করি না। ধূসর কথাগুলো বলে শীষ বাজাতে বাজাতেই চলে যায়। অরিন পিছন থেকে চেঁচিয়ে বলে। আপনার আমাকে পছন্দ নয় এতে আমার কিছুই যায় আসে না, বুঝেছেন? বেয়াদব ফাজিল পুরুষ, আমার সামনে আর আসবেন না আপনি, মোটেও না। অরিন রাগে ফুঁসছে। ধূসর অরিনের কথাগুলো মুচকি হেসে বাড়ির ভেতরে প্রবেশ করে। অরিন নিজেও বাগানের দরজা লাগিয়ে বের হয়ে যায়। এই বজ্জাত বিদেশি বাদর একদিনেই তাকে জ্বালিয়ে মারল। আর কতদিন থাকবে কে জানে। ধূসরকে মনে মনে বকতে বকতে নিজের রুমে চলে আসে সে। কিছুতেই রাগ কমছে না তার। ধূসরের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। বেয়াদব বিদেশি বাদুর, আমি ছাড়বো না তোকে। আমার গাছের ফুল ছেঁড়া না, আমিও এর প্রতিশোধ নেব। সকাল 9টা। বসার রুমে সবাই মিলে গল্পগুজব করছে। সেখানে আজাদ শিকদার ও খাদিজা বেগম এসে নিজেরাও যোগ দিলেন। কতগুলো বছর মেয়ের সাথে দেখা হয় না। আজ কতগুলো বছর পর মেয়ে নিজের বাড়িতে এসেছে। কত কথা জমে আছে। কাল তেমন কথা বলার সুযোগ পাননি তারা। ক্লান্ত থাকায় সবাই বিশ্রাম নিয়েছে। 14 বছর পর দেশে ফিরেছে অনামিকা ইসলাম। স্বামী সন্তান নিয়ে সেখানেই সেটেল তারা। ধূসর একমাত্র ছেলে তাদের। ধূসর কিছুক্ষণ পরে নিচে নেমে আসলো। এসে নিজের মায়ের পাশে নিঃশব্দে বসে পড়ল। এখানে কোথাও অরিনকে দেখতে পেল না সে। ধূসর, তুমি আর অরিন গিয়ে তোমাদের বাকি কাজিনদের নিয়ে আসবে। ওরা ট্রেনে করে আসছে, নাস্তা করে তৈরি হয়ে নাও। ধূসর অনামিকা ইসলামের কথায় না করবে ভাবলো, তবে অরিনের সঙ্গে যাবে ভেবে রাজি হয়ে গেল। সে একটাও চান্স মিস করতে চাইছে না অরিনকে জানানোর। তাই সে তার মায়ের কথায় পিঠে উত্তর দেয়। ঠিক আছে আম্মু, সমস্যা নেই। অন্য তখন নিচে নেমে আসে। এতক্ষণ যাবৎ সে নিজের রুমে বসে আঁকছিল। এসে সবার সাথে যোগ দেয় সেও। অরিনের বাবা ইমরুল শিকদারও এখানে ভাই বোনদের সাথে গল্প করছেন বসে। অরিনকে দেখে অনামিকা ইসলাম তাকে কাছে ডাকেন। অরিন অনামিকা ইসলামের অপর পাশে বসে পড়ে। ধূসর তার দিকে তাকিয়েই হাসছিল। অরিন ধূসরের হাসির মানে বুঝে উঠতে পারল না। তখনই অনামিকা ইসলাম বলে উঠলেন। অরিন মা, তুই আর ধূসর গিয়ে তোর ফুফা আর ভাই বোনদের নিয়ে আয়। তারা ট্রেনে আসছে। আর আমার ধূসরকেও গ্রামটা একটু ঘুরিয়ে নিয়ে আয়। অরিন বিরক্ত হলো ফুপির শেষের কথা শুনে। সে মোটেও চাইছে না এই বজ্জাত ধূসর ছায়ের সাথে বের হতে। তবে না করাও সম্ভব না। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো সে। জোরপূর্বক হেসেই বলল। ঠিক আছে বড় ফুপি, কখন বের হতে হবে? অনামিকা ইসলাম কিছু বলবেন তার আগেই পাশ থেকে অরিনের মেজো ফুপি সৃজনী রহমান বললেন। নাস্তাটা তাড়াতাড়ি করে জানা মা, আমার মেয়েটা কতদিন দেখি না। অরিন সৃজনী রহমানের দিকে তাকিয়ে বলল। ফুপি, একদিনও হয়নি তোমরা এসেছো, আর এর মধ্যে তুমি কতদিন বানিয়ে দিচ্ছ? ওই তো হবে কিছু একটা, মায়ের মন তুই কি বুঝবি। অরিন ভ্রুকুচকে তাকায়। পাশ থেকে অনামিকা ইসলাম বলেন। ওসব বাদ দে না মা, চল নাস্তা করে নেই সবাই। অরুণী শেখ সবাইকে খেতে ডাক দিলেন। সবাই টেবিলে বসে পড়ল সকালের নাস্তা করার জন্য। বিভিন্ন পদের খাবার দিয়ে টেবিল সাজানো। সবাই নিজের মতো নিয়ে খেয়ে নিল। অরি নিজের রুমে চলে আসলো। তৈরি হতে হবে আবার তাকে ধূসরের সাথে যেতে হবে। এর থেকে বিরক্তি করার কি হতে পারে। ধূসর বিরক্তি নিয়ে অপেক্ষা করছে অরুণীর জন্য। বেশ অনেকক্ষণই অপেক্ষা করার পরও অরিন আসছে না। ধূসরের ইচ্ছে করছে অরিনকে পানিতে চুবাতে। এত সময় লাগে তৈরি হতে। ধূসর এক প্রকার রাগেই ফুঁসছে। কাউকে কিছু বলতেও পারছে না সে। অরিন নিজের বারান্দা থেকে উঁকি দিয়ে দেখছে ধূসরকে। সে ইচ্ছে করেই এমন করেছে। অরিন তৈরি হয়ে নিয়েছে আরও অনেক সময় আগে। ধূসরকে জানানোর জন্যই এখনও নিচে নামছে না সে।
তবে নিচ থেকে বড় ফুপির আওয়াজে এবার নামতেই হলো তাকে। নিচে নামতেই অনামিকা ইসলাম অরিনকে কাছে রেখে বলে, সাবধানে যাস মা, আমার ছেলেটা একটু খেয়াল রাখিস, ও তো এখানে কিছু চেনে না। অরিন মৃদু হেসে বলল, তুমি চিন্তা করো না বড় ফুপি, আমি তোমার ছেলের খেয়াল রাখবো আর গ্রামটাও ঘুরে দেখাবো। অরিনের আম্মু অরুণী শেখ এগিয়ে এসে বললেন, রাস্তায় কোনো দুষ্টুমি করবি না অরিন, আর ধূসরকে মোটেও জ্বালাবি না, সাবধানে যাস। ইমরুল শিকদার অরণ্যের কাছে এসে বললেন, আম্মা নাকি গাড়ি নিয়ে যাবে, তোমরা নাকি ভ্যানে যাবে? ধূসর ততক্ষণে বিরক্ত হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। ইমরুল শিকদারের কথা শুনে তার বিরক্তির পরিমাণ আরও বেড়ে গেল। ভ্যানে সে কত বছর ওঠে না, এর থেকে তো গাড়িই ভালো। অরিন ধূসরকে দেখে শয়তানি হাসি দিয়ে তার আব্বুকে উদ্দেশ্য করে বলল, আব্বু, গ্রাম কি গাড়িতে ঘুরে মজা পাবো বলো? ভ্যানই তো বেস্ট। তুমি রহিম চাচাকে আসতে বলো, আমরা ওনার ভ্যানে চড়েই গ্রাম ঘুরবো। ইমরুল শিকদার সম্মতি দিলেন। রহিম মিয়াকে ফোন করার জন্য সাইডে গেলেন। ধূসর বুঝলো অরিন তাকে জানানোর জন্যই গাড়ির বদলে ভ্যানের কথা বলেছে। তবে ধূসর নিজের বিরক্তি প্রকাশ না করে বলল, ভ্যান, ওকে, আমার কোনো সমস্যা নেই। নতুন কিছুতে ওঠার অভিজ্ঞতাটাই সেই, অনেক বছর হলো উঠি না। আমি খুব এক্সাইটেড। অরিন খুব ভালো করেই বুঝতে পারলো ধূসর তার শয়তানি বুদ্ধি ধরতে পেরে এখন এমন করছে। মনে মনে ভীষণ হাসলো সে। আছে ধূসরের কপালে কি আছে তা ধূসর টেরও পাচ্ছে না। অনামিকা ইসলাম কাছে এসে বললেন, আব্বু সাবধানে যাস, আর অরণ্যের সাথে সাথে থাকিস সব সময়। তুই কিন্তু এখানকার কিছুই চিনিস না, তাই সাবধানে চলাচল করবি। ধূসর বিরক্তিকর কণ্ঠে বলল, আম্মু, তুমি ভুলে যাচ্ছ আমি আগেও এখানে এসেছি। হ্যাঁ, হতে পারে অনেক বছর আগে, তবে সব তো আর পাল্টায়নি, তাই না? আর আমি কোনো বাচ্চা না যে একটা মেয়ের পেছু পেছু যেতে হবে। অনামিকা ইসলাম চোখ রাঙিয়ে বললেন, ধূসর, এগুলা কি ধরনের কথা? তুমি অনেক বছর পর এসেছো এখানে, সব কিছুই চেঞ্জ হয়েছে, তাই অরিনকে নিয়ে ঘুরে দেখবে। এতে বাচ্চা হওয়ার কথা কোত্থেকে আসছে? ধূসর উত্তর দেয় না। রিনু এসে খবর দেয় রহিম চাচা চলে এসেছেন। অরিন ওড়না ঠিক করতে করতে বাড়ির বাইরে চলে আসে। ধূসর নিজেও বাইরে যায় সবাইকে বিদায় দিয়ে। ভ্যানের সামনে বসে পড়ে অরিন। অরিনকে দেখে রহিম চাচা বলেন, আম্মাজান, কেমন আছেন আপনি? অরিন মিষ্টি করে হেসে শুধালো, ভালো আছি চাচা, আপনি কেমন আছেন? এই তো আম্মা, ভালোই আছি। ধূসর বুঝে উঠতে পারল না কোথায় বসবে সে, তাই সে অরিনের সামনে দাঁড়িয়ে পড়ল। আমি কোথায় বসবো? অরিন চোখ তুলে তাকালো। ধূসর নিজের সামনে থেকে বিরক্ত হলো, তারপর বিরক্তিকর কণ্ঠে বলল, আগে দূরে সরে দাঁড়ান। এটা আপনার ক্যানাডা না যে মেয়েদের কাছে ঘেসে তারা খুশি হবে। এটা বাংলাদেশ, বিদেশি বাদুর। বিদেশি বাদুর কি? একটা নাম আছে, ধূসর। আমার সুন্দর নামটা কি তুমি উচ্চারণ করতে পারো না? অরিন ভেঙিয়ে বলল, ধূসর নাকি সুন্দর নাম? ধূসর হবে না, ছাই হবে, ছাই কোথাকার। ধূসর এবার প্রচণ্ড রেগে যায়। সে ফুঁসতে ফুঁসতে বলে, ইউ বোম্বাই মরিচ, তুমিও যেমন, তোমার ব্যবহার বোম্বাই মরিচের মতো। তো আমার কি? অরিনের গা ছাড়া ভাব দেখে ধূসরের রাগে শরীর জ্বলছে। রহিম মিয়া দুইজনকে ঝগড়া করতে দেখে মৃদু হাসেন। তার আর তার বইয়েরও তো এমন ঝগড়া চলতেই থাকে, তবুও দিন শেষে তারা দুজন দুজনকে ছাড়া থাকতেই পারে না। হয়তো এটাই ভালোবাসা। সে দুজনকে উদ্দেশ্য করে বলল, আপনারা দুজন ঝগড়া করেন না। বাবা, আপনি সামনে বা পিছনে এক জায়গায় বসুন। ধূসর মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে পিছনে বসল। তার এত শখ নেই যে অরিনের পাশে বসবে। তার এখন মনে হচ্ছে রাজি হওয়াটাই ভুল ছিল। অস্বস্তি হচ্ছে। কত বছর পর ভ্যানে উঠেছে, সেই ছোটবেলায় উঠেছিল। ভ্যান চলতে শুরু করলো। আঁকাবাঁকা রাস্তায় আপন গতিতে ছুটছে ভ্যানটি। ধূসর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে পল্লীর সৌন্দর্য দেখছে। মৃদু হাওয়া, আশেপাশের লোকজন, প্রকৃতির রূপ সব উপভোগ করছে ধূসর। অরিন নিজেও উপভোগ করছে। বেশ কদিন হয়েছে বাড়ি থেকে বের হয় না। এইচএসসি পরীক্ষার পর আর বের হওয়া হয়নি। অ্যাডমিশনের জন্য এখনও কোচিংয়ে ভর্তি হওয়া হয়নি। ধূসর তার মাঝে অরিনকে উদ্দেশ্য করে বলে, অনেক বছর পর এমন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছে। বিদেশে থাকতে থাকতে দেশের সংস্কৃতি এক প্রকার ভুলেই গেছে। আমি গ্রামটা ঘুরে দেখাবে, মিস বোম্বাই মরিচ? অরিন বিরক্তিকর কণ্ঠে বলল, একটু আগে ছাই বলাতে তো রেগে গিয়েছিলেন, এখন নিজেই আমায় বোম্বাই মরিচ নামে ডাকছেন। নিজে শুধরান, তারপর আমায় বলতে আসবেন। হ্যাঁ, ধূসরের শান্ত মেজাজটাই গরম হয়ে গেল। এই মেয়ে ভালো কথা বলতেও পারে না। মেজাজটা বিগড়ে দিল।
ধূসর উত্তর না দিয়ে চুপ রইল। অরিনও কথা বাড়ালো না। ছোট ছোট ছেলে মেয়েরা ব্যাগ কাঁধে স্কুলের উদ্দেশ্যে পা চালাচ্ছে। আশপাশ দিয়ে আরও ভ্যান গাড়ি তাদের ছাড়িয়ে চলে যাচ্ছে। ধূসর ছোট ছোট ছেলে মেয়েদের যেতে দেখে মনে করলো সেও যখন বাংলাদেশে ছিল তখন এভাবে করেই যেত। সেগুলো এখন পুরনো স্মৃতি ছাড়া আর কিছুই না। অরিন খোলা মাঠে পিচ্চি ছেলেদের ফুটবল খেলতে দেখে ভ্যান থামাতে বলে। রহিমিয়াও ভ্যান থামায়। অরিন দৌড়ে সেখানে চলে যায়। হঠাৎ গাড়ি থেমে যাওয়াতে ধূসর স্মৃতির পাতা থেকে বের হয়ে আসে। পেছনে ফিরতেই দেখতে পায় অরিন নেই। ধূসর ভাবলো অরিন কোথায় গেল। সে নিজেও ভ্যান থেকে নেমে পড়ল। এদিক সেদিক তাকাতেই চোখে পড়ল অষ্টাদশীকে। সে বাচ্চাদের সাথে কিছু কথা বলছে। ধূসরকে দাঁড়িয়ে থাকতে দেখে রহিমিয়া বললেন, বাবা আপনিও যান আম্মার সাথে ফুটবল খেলেন। আম্মা যান, ভারী ভালো একজন মাইয়া। আপনার লগে হয়তো একটু ঝগড়া করে, তবে সে খুবই ভালো। ধূসর রহিমিয়ার কথার উত্তর দিল না। আসলে কি বলবে খুঁজে পেল না, তাই চুপচাপ রইল। অনেক সময় অরিনকে বাচ্চাদের সাথে কথা বলতে দেখে ধূসর নিজে এগিয়ে গেল। কাছাকাছি আসতেই শুনতে পেল অরিন এবং বাচ্চাগুলোর কথা। আফা, আপনি চান তো আমাকে খেলতে দিন, এইখানে এসে আমাদের খেলতে কেন দিতেছেন না? প্লিজ আমিও একটু খেলি, বেশি না, অল্প একটু খেলবো। তবে বাচ্চারা রাজি হলো না। তবুও ধূসর এগিয়ে এসে বলল, চলো, এখান থেকে ওরা রাজি যখন হচ্ছে না তখন জোরে কেন করছো বলো তো? আপনি কি বুঝবেন এদের সাথে ফুটবল খেলার মজা? আপনি তো বিদেশে বড় হয়েছেন, দেশীয় সংস্কৃতি কি একটুও জানেনই না আপনি? ধূসর হাত ঘড়ির দিকে তাকালো। ট্রেন কিছুক্ষণের মাঝে স্টেশন পৌঁছানোর কথা, তবে তারা এখনও সেখানে উপস্থিত হতে পারেনি। সে অরিনকে তাড়া দিয়ে বলল, দ্রুত চলো মিস মুম্বাই মরিচ, না হয় লেট হয়ে যাবে। তারা আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে। অরিন নিজেও আর কথা বাড়ালো না। ধূসরের পেছন পেছন হাঁটা ধরল। ভ্যানে এসে বসতেই ভ্যান চলতে শুরু করলো। যাওয়ার পথে মানুষের কাজ, গ্রামীণ সৌন্দর্য চোখে পড়ল ধূসরের। সে উপভোগ করতে পারলো। রাস্তায় তার সাথে আর কথা হয়নি অরিনের। দুইজনই চুপ করেছিল। স্টেশনের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ধূসর আর অরিন। ট্রেন এসে পৌঁছেছে, তবে এখনও তাদের খোঁজ পায়নি। ধূসরের প্রতি বেশ বিরক্ত অরিন। অরিনের নিজের প্রতি রাগ লাগছে। নিজের ফোনটাও আনেনি। ফোন দিয়ে যে শুনবে তারও উপায় নেই। আর সে ধূসরের সাথে কথা বলতে ইচ্ছুক নয়। তখনই একটা মেয়ে এসে অরিনকে জড়িয়ে ধরল। অরিন প্রথমে ঘাবড়ে গেলেও বুঝতে পারলো কে হতে পারে। মেয়েটি তাকে ছেড়ে উচ্ছ্বাসিত কণ্ঠে শুধালো, কেমন আছিস অরিন? কতদিন পর দেখা হলো। আরে ধূসর ভাইয়াও যে এসেছে। তুমি কেমন আছো? অরিন মুচকি হেসে বলল, এই তো ভালো আছি রহিমা। চুপ কর ফাজিল মেয়ে, তুই তো খোঁজ খবর নিস না আমাদের। আমি কল বা মেসেজ করলে তারপর রিপ্লাই দিস। তোর সাথে কথা বলা ঠিক না। ধূসর বেশ বিরক্ত। এমনিতেও অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে, তার উপর এদের এসব কথাবার্তা। কিছুই সে সহ্য করতে পারছে না। তখনই জাহিন এগিয়ে আসলো। জাহিন অরিনের মেছো পুপি সৃজনী রহমানের ছেলে। ধূসরের থেকে কিছুদিনের ছোট। তার এখনও মাস্টার্স শেষ হয়নি। সে ধূসরকে বলে, ভালো আছো ব্রো? ধূসর মৃদু হেসে শুধালো। হ্যাঁ, দেখতে তো পাচ্ছ। জাহিন ভ্রু কুচকে তাকালো। এই ছেলেটা তার বড় ভাই হলেও এখনও ঠিকমতো কথা পর্যন্ত বলেনি তাদের সাথে। সে আর কথা বাড়ালো না। অরিন ধূসরের আব্বু আসাদা হাসান, মেজো ফুপা, ছোটো ফুপাকে সালাম দিয়ে কথা বলল। 3টা ভ্যান ঠিক করে অরিনদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সবাই। অরিন সহ 4জন মেয়ে ছিল। তারা এক ভ্যানেই বসেছে, বাকিরা বাকি 2টো ভ্যানে বসেছে। ধূসর নিজের বাবার সাথে ভালো বন্ধ টুকটাক কথা বলল। বাবা ছেলে এক ভ্যানেই বসেছে, আর এক ভ্যানে জাহিন আর অরিনের বাকি 2 ফুপা। অরিনের বড় ফুপি অর্থাৎ অনামিকা ইসলামের একটা মাত্র ছেলে ধূসর। মেজো ফুপির 3 ছেলে মেয়ে, জাহিন, জায়রা আর হায়াতের বয়সী একটা মেয়ে যার নাম ইলা। ছোট ফুপির 4 ছেলে মেয়ে, রাহিয়া, রাফা, তাতান, টুসি। রাহিয়া রাফা অরিন সমবয়সী। রাহিয়া রাফা যমজ। তাতান তো অনেক ছোট। টুসি হায়াতের থেকে 1 বছরের ছোট। জায়রা আবার অরিনদের থেকে 2 বছরের ছোট। এই তো এদের নিয়ে অরিনের কাজিন মহল। অরিনের বাবা 3 বোনেদের একমাত্র ভাই। বড় 2 বোনের পরে সে তারপরে ছোট জন। অরিনের পরিবার বেশ বড়ই। বাকি সবাই বছর শেষে বেড়াতে আসলেও অরিনের বড় ফুপিরা আসতেন না। তারা 14 বছর ধরে কানাডায় থাকেন। এই বছর ধূসরের গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, তাই অনামিকা ইসলাম ঠিক করেছেন একেবারের জন্য বাংলাদেশে চলে আসবেন। তাই সপরিবারেই এখানে। ধূসরের নিজ মাতৃভূমির প্রতি টান ছিল।
অনেক তো হলো অন্যের দেশে পড়ে থাকা, এবার না হয় নিজ দেশে থেকে গেল। বাড়ি আসতেই হই হুল্লোড় লেগে গেল। বাড়ির 3 জামাই এত বছর পর একসাথে বাড়িতে এসেছে। আদর আপ্যায়নের কোনো ত্রুটি রাখছে না আজাদ শিকদার, ইমরুল শিকদার। অরণি শেখও রান্নাঘরের কাজ সামলাচ্ছেন, সাথে অনামিকা ইসলাম এবং অর্নি ছোট ফুপি ইফাতারা খানম ও তাদের সাহায্য করছেন। সৃজনী রহমান ছেলে মেয়ে আসাতে তাদের নিয়ে ব্যস্ত। আজাদ শিকদার সহ বাকিরা বসার রুমে বসে আছেন। আব্বু আম্মু কোথায়? তাকে যে দেখছি না। তোমার শাশুড়ি আম্মু অসুস্থ আসাদ, সে নিজের রুমেই থাকে সব সময়। তাহলে আব্বু যাই, আমি তাকে দেখে আসি। হ্যাঁ যাও, সেও তোমাদের জন্য অপেক্ষা করছে। 3 জামাই শাশুড়িকে দেখতে গেল। অপরদিকে কাজিনরা সব আড্ডায় বসেছে অরিনের রুমে। শুধুমাত্র একজন নেই, আর সেই একজন হলো ধূসর। রাহিয়া, রাফা, অরিন, জায়রা, জাহিন 5 জন মিলে আড্ডা দিতে বসেছে। জাহিনের সাথে সবাই অনেক ফ্রি। জাহিনও সবাইকে বোনের চোখেই দেখে, শুধু একজন ছাড়া। গত 2 বছর যাবৎ একটু একটু করে তার প্রতি অনুভূতি নিজের হৃদয় কোঠরে সাজিয়েছে জাহিন। তবে এখনও সাহস হয়নি তাকে মনের কথা জানানোর। প্রেম সে করতে চায় না, করলে বিয়েই করবে। তবে এখন সে পড়াশোনা করছে, তাই চাইলেও সম্ভব না। কি হলো জাহিন ভাইয়া, কোথায় হারালে? অরিনের কথায় জাহিন জোরপূর্বক হেসে বলল, কোথায় আর হারাবো, আছি তো তোমাদের মাঝে। অরিন সন্দিহান কণ্ঠে বলল, ভাই তুমি কি প্রেমে পড়েছো? তাই তো মনে হচ্ছে। প্রেমে পড়লেই মানুষ কল্পনায় ডুবে থাকে, বুঝলে? কথাটা বলতেই ঘর কাঁপিয়ে হাসতে থাকে রাহিয়া, রাফা, অরিন, জায়রা। জাহিন লজ্জা পায় কিছুটা। ইস, এই মেয়েটা তাকে সব সময় লজ্জায় ফেলে দেয়। সে ধমক দিয়ে বলে, হাসি থামা ফাজলামির দল, বড় ভাইয়ের সাথে মজা করতে ভালো লাগছে না? অরির মামিকে বলে কিন্তু তোমাকে বকা খাওয়াবো। জাহিন ভাইয়া, আমিও কিন্তু মেজো ফুপিকে বলে তোমাকেও বকা খাওয়াতে পারবো। তাই ভেবে চিন্তে কাজ করো। তুমি একা, আর আমার দলে এই যে আমার বোনগুলো। জাহিন অসহায় দৃষ্টিতে তাকালো সবার দিকে। অরিনের সাথে সে কোনো কালেই পেরে ওঠে না। পাশ থেকে রাহিয়া বলে, আচ্ছা বাদ দাও এসব, আজকে রাতে কিন্তু সেই আড্ডা দেব। ছাদে বসে সবাই গল্প করব, মজা হবে। অনেক দিন এভাবে আড্ডা দেওয়া হয় না। অরিনও সম্মতি দিয়ে বলে, হ্যাঁ ঠিক বলেছিস। কিরে রাফা, আজ তুই চুপ যে? রাফা ক্লান্ত কণ্ঠে শুধালো, আমি ভাই অনেক ক্লান্ত, অনেকটা সময় জার্নি করেছি। তোদের মতো আমার এত এনার্জি নেই ভাই, তাই তো চুপচাপ তোদের কথাই শুনছি। জাহিন রাফার কথা শুনে বলল, আচ্ছা এখন তোমরা বিশ্রাম করো, আমিও যাই, আসলে অনেক ক্লান্ত লাগছে আমার। জাহিন বের হয়ে যায়। অরিন উঠে দরজা আটকে দেয়। ততক্ষণে সবগুলো হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়েছে। অরিন বিরক্ত হয়ে বলল, ভাই তোদের তো আম্মু রুম দিয়েছে থাকতে, তাই না? তোরা আমার রুমে এমন হাত পা ছড়িয়ে শুয়ে পড়লি কেন? রাহিয়া বিরক্তিকর কণ্ঠে বলল, চুপ থাক তুই, এটা এখন আমাদের রুম, মোটেও জ্বালাবি না, ভাগ এখান থেকে। অরিন কিছু না বলে বেরিয়ে গেল রুম থেকে। এদের সাথে কথা বলে পারবে না। বাইরের আবহাওয়া এখনো খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে। সে ছাদে আসলো, মৃদু হাওয়া বইছে, আকাশে ঘন কালো মেঘ। এমন পরিবেশ ভীষণ পছন্দ অরিনের। সে 1 কাপ চা করে নিল। যদিও পাশ থেকে মা তাকে বকেছে, তবুও কিছু যায় আসে না তার। এখন একটু ছবি আঁকবে। সুযোগ যখন পেয়েছে, এমন দৃশ্যের একখানা ছবি না হয় এঁকেই ফেলল সে। ক্যানভাস রং তুলে নিয়ে বাইরে চলে আসলো, আঁকা শুরু করলো সে। বাহ বোম্বাই মরিচ, তুমি তো বেশ সুন্দর ছবি আঁকো। আমি জানি, আপনাকে বলতে হবে না। ধূসর বেশ বিরক্ত হলো। দেশে আসার পর বৃষ্টি দেখেনি সে, তাই তো এরূপ আবহাওয়া দেখে সেও ছাদে চলে আসলো। আসতেই দেখতে পেল অরিন ছবি আঁকছে। ছবি আঁকা এতটাই সুন্দর হয়েছে যে সে মুখ ফুসকে কথাটা বলেই ফেলেছে। তবে সে ভুলে গিয়েছিল এই মেয়ে কেমন। সে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে বলে, তুমি কি ভালোভাবে কথা বলতে পারো না? আমি স্বাভাবিকভাবেই তোমার ছবি আঁকার প্রশংসা করেছি, আর তুমি তেরা তেরা জবাব দিচ্ছ। আমি এমনই, সোজাসুজি উত্তর দিয়ে আমার পছন্দ নয়। ধূসর বিরক্ত হয়ে কথা না বাড়িয়ে ছাদের অপর পাশে এসে বসে। পরিবেশটা উপভোগ করছে। হুট করেই ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করলো। অরিন নিজের জিনিসপত্র সেই চিলেকোঠার রুমটাতে রেখে আবারও বাইরে আসলো। ইতিমধ্যেই ঝুম বৃষ্টি নেমেছে, ঝড়ো হাওয়া বইছে। অরিন নিজেকে সামলাতে পারল না, নেমে পড়ল বৃষ্টিতে। ভিজিয়ে দিচ্ছে তাকে বৃষ্টি। ধূসর ছাউনির নিচে দাঁড়িয়ে দেখছে অরিনকে।
তার একটু অদ্ভুত ফিলিংস হচ্ছে, যা আগে কখনো হয়নি। ধূসরের বেশ ভালোই লাগছে অরিনকে দেখতে। হুট করে কি হলো তার? অরিন ধূসরকে দেখে চিল্লিয়ে বলে, এই যে বিদেশি বাদুর, চাইলেও আপনিও আমার সাথে ভিজতে পারেন। আমি এখন ঝগড়া করার মুডে নেই। মনে হয় না তো কখনো বৃষ্টিতে ভিজেছেন আপনি। ধূসর নিজেও ভাবলো বৃষ্টিতে ভিজবে। এক পা করে সামনে এগিয়ে আসলো, সাথে সাথে ভিজে গেল সে। বেশ ভালো লাগছে বৃষ্টি তার। বৃষ্টি তার খুব প্রিয় ছিল ছোটবেলায়। ধূসর ভীষণ উপভোগ করেছে। কত সময় তারা দুজনে বৃষ্টিতে ভিজেছে তা কারোরই খেয়াল নেই। বৃষ্টির তেজ কমেছে, অরিনের শীত শীত অনুভব হচ্ছে। তার হঠাৎ খেয়াল আসলো ধূসরের কথা। পাশে তাকাতে দেখলো ধূসর দাঁড়িয়ে আছে। সে দ্রুত ধূসরের কাছে কিছুর কাছে এসে বলল, এই যে বিদেশি বাদুর, ঠিক আছেন তো আপনি? ধূসর কথা বলল না। অরিন ভয় পেয়ে গেল, আবারও জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন ধূসর সাহেব? হঠাৎই ধূসর হেসে উঠল। অরিন বুঝলো ধূসর মজা করছিল। অরিনের প্রচণ্ড বিরক্ত লাগলো। সে নেমে গেল ছাদ থেকে। ধূসর মৃদু হেসে নিজেও সেদিকে পা বাড়ায়। যাক, একবার তো বিদেশি বাদুর বলেনি। এটাই অনেক। মাথা ভার ভার লাগছে তার। এত সময় ধরে আছে, এখনো বৃষ্টিতে ভেজা হয়নি। রুমে এসে টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। অরিন নিজের রুমে এসে দেখে সবাই এখনো মরার মতো ঘুমাচ্ছে। অরিন বিরক্ত হলো, জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ভাগ্যিস তাকে মা দেখেনি, না হলে বকা দিতেন হতো। চেঞ্জ করে বাইরে এসে দেখে তিনটা এখনো ঘুম। অরিন এগিয়ে এসে সব কটাকে তুলল। কি হলো অরিন, এখন ডাকছিস কেন? মাত্রই তো ঘুমালাম। মাত্র ঘুমিয়েছিস? এখন 3টা বাজে, সবাই হয়তো যার যার মতো খেয়েও নিয়েছে। তোরা খাবি না? কেন, তুই খাসনি? এত সময় তুই কি করলি? ঘুমাচ্ছিলি তো গরুর মতো। কখন কি হয় সেই খবর কি আর তোরা জানবি? বাইরে বৃষ্টি হচ্ছিল তাই ভিজছিলাম। আচ্ছা, আমরা ফ্রেশ হয়ে আসি, তুই ততক্ষণ অপেক্ষা কর, আমরা একসাথে খাবো, ঠিক আছে? অরিন সম্মতি দেয়। সবাই ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। নিচে নামতেই জাহিনকে দেখলো। তারা সবাই কথা বলতে বলতে খাবার টেবিলে এসে বসলো। অরুণী শেখ অরিনকে দেখে বলে ওঠেন, তবে আপনাদের এত সময় পর আসার সময় হলো? এত দেরি করলি কেন? কতক্ষণ ধরে অপেক্ষা করছি। মামি তুমি যাও, আমরা নিজেরা নিয়ে খেতে পারবো। সবাই জাহিনের কথায় সম্মতি দেয়। অরুণী শেখ বলেন, আচ্ছা, আমি ধূসরকে ডেকে দিয়ে যাচ্ছি, ও তো খায়নি। দুপুরে ডাকতে পাঠিয়েছিলাম হায়াতকে, ও বলল নেই। ব্যস্ততায় আর খোঁজও নেওয়া হয়নি। অরিন, তুই একটু দেখে শুনে ওকে খাওয়াস। অরিন মনে মনে বলে, আমার তো কোনো কাম কাজ নাই ছাইয়ের দেখাশোনা ছাড়া। তবে মুখে এগুলো প্রকাশ না করেই বলল, আচ্ছা ঠিক আছে আম্মু। অরুণী শেখ ধূসরের রুমে চলে আসে। দরজা টোকা দিয়ে বলেন, ধূসর, আছো তুমি? ধূসর দরজা খুলে বলে, জি মামি, কিছু বলবেন? হ্যাঁ, দুপুরের খাবার তো এখনও খাওনি, চলো খেয়ে নিবে। তোমার বাকি সব ভাই বোনেরা খেতে বসেছে, তুমিও তাদের সাথে খেয়ে নাও। আর কিছু লাগলে অরিনকে বলো। ধূসর মাথা নাড়তেই তিনি নিজের রুমে চলে যান। ধূসরের শরীরটা ভালো না। বৃষ্টিতে ভেজার ফলে এরকম হয়েছে। শরীর হালকা গরম, তবে সেগুলো মাকে বলে টেনশনে ফেলতে চাইছে না, তাই চুপ থাকাটাই ভালো মনে করলো। ধীরে ধীরে নিচে নামলো, দেখলো সবাই বসে খাচ্ছে। সে নিজেও একটা চেয়ার টেনে বসলো। জায়রার আবার ভীষণ পছন্দ ধূসরকে। সে ধূসরকে দেখে খুশি হয়ে বলল, ভাইয়া, এত সময় কোথায় ছিলে তুমি? ধূসর ধীর কণ্ঠেই শুধালো, এই তো শুয়েছিলাম। অরিন ধূসরের গলা শুনেই বুঝে ফেললো ধূসরের শরীর খারাপ। বৃষ্টিতে ভেজার কারণেই হয়েছে। তার অনুশোচনা হলো। সে বলেছিল বিধায় হয়তো ধূসর ভিজেছিল। অরিন নিজেই তাড়াতাড়ি খাওয়া শেষ করলো। অতঃপর ধূসরকে এগিয়ে দিল সব। ধূসর অবাক হলেও কিছু বলল না, কারণ তার এখন কথা বলতেও ইচ্ছে হচ্ছে না। ধূসর বেশি খেতেও পারল না, বসে থাকতেও কষ্ট হচ্ছে। দ্রুত উঠে রুমে চলে আসলো। অরিন বুঝলো সব কিছু, তবে এটা ভেবে ভীষণ অবাক হলো যে সে কাউকে কোনো কিছু বলল না। সবাই নিজের রুমে চলে গিয়েছিল। অরিন বুঝলো এখন যদি ধূসর ওষুধ না খায় তাহলে জল আরও বাড়তে পারে। তাই সে সব অস্বস্তি একপাশে রেখে ওষুধ নিয়ে রুমে গেল ধূসরের। ভেতরে প্রবেশ করতেই কেমন লাগছে, তবুও দরজায় আঘাত করে বলল, আসতে পারি? ভেতর থেকে আওয়াজ আসলো না। অরিন বেশ ভয় পেল। দরজা ঠেলে রুমে ঢুকলো। রুমে ঢুকতেই তার খারাপ লাগলো ভীষণ। ধূসর বিছানায় কাঁথা গায়ে দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। জ্বরে কাঁপছে হয়তো। সে দ্রুত কাছে আসলো, এসে ধূসরকে ডাক দিল, তবে উত্তর আসলো না। এবার অনেক অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে। এতে দ্রুত রুম থেকে বের হয়ে তার মা আম্মু আব্বুর রুমে এসে নক করে।
অরুণী শেখ মাত্রই শুয়েছিলেন। দ্রুত উঠে পড়লেন তিনি। মেয়েকে দেখে জিজ্ঞেস করলেন, কিছু লাগবে তোর? আম্মু, ধূসর সাহেবের জ্বর এসেছে, তাড়াতাড়ি চলো। অরুণী শেখ চমকে উঠলেন। দ্রুত মেয়ের সাথে চলে আসলেন ধূসরের রুমে। ছেলেটা এখনও কাঁপছে। তিনি অরিনকে কম্বল এনে দিতে বললেন আর অনামিকা ইসলামকে ডেকে দিতে বললেন। অরিন প্রথমে কম্বল এনে দেয়, তারপর অনামিকা ইসলামকে ডাকে। অনামিকা ইসলাম এসে ছেলের অবস্থা দেখে আঁতকে ওঠেন। আসাদ আহসানও ছেলের খবর পেয়ে তার রুমে চলে আসেন। একে একে বাড়ির সবাই চলে আসলো। ধূসর এখনও জ্বরে কাঁপছে ভীষণ। অনামিকা ইসলাম স্যুপ করে নিয়ে এসে সেটা খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন ছেলেকে। তবে কেউ কিছু বুঝে উঠতে পারছে না হঠাৎ করেই সুস্থ ছেলেটার জ্বর কিভাবে আসলো। সৃজনী শেখ বললেন, হঠাৎ করে সুস্থ স্বাভাবিক ছেলেটার জ্বর আসলো কি করে? ও কি বৃষ্টিতে ভিজেছে? অরিন মাথা নিচু করে অপরাধী কণ্ঠে বলে, হ্যাঁ মেজো ফুপি, উনি আমার সাথে বৃষ্টিতে ভিজেছে। সবাই এবার বুঝলো আসল বিষয়টা। তবে কেউ অরিনকে কিছু বলল না। কি বলবে, ওর তো কোনো দোষ নেই। নতুন জায়গা, নতুন পরিবেশ, তাই হয়তো বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে। অনামিকা ইসলাম সবাইকে চলে যেতে বলেন। সবাই ধীরে ধীরে রুম ত্যাগ করে। তিনি ছেলের পাশে বসে আছেন। তার বড্ড আদরের ছেলে, অনেক সাধনার ফল। দেখতে দেখতেই 3 দিন পার হয়ে গিয়েছে। ধূসর এখন সুস্থই বলা চলে। অনামিকা ইসলাম এই 3 দিন ধূসরকে রুমের থেকে বের হতে দেয়নি। ধূসর অবশ্য বৃষ্টিতে ভেজার জন্য বকাও খেয়েছে মায়ের কাছে। এখন পরিবারের সকলে মিলে বসে আছে বসার রুমে। ধূসরও আছে। আজ আর অনামিকা ইসলাম কিছু বলেননি। অরিনের সাথে এই 3 দিন একেবারের জন্য দেখা হয়নি ধূসরের। সে বেশ মিস করেছে অরিনকে। অরিনের ছোট ফুপি ইফাতারা খাতুন আমতা আমতা করে সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে। সবাই সম্মতি দিতেই তিনি বললেন, রাফার বিয়ে ঠিক হয়েছে, সামনের মাসেই বিয়ে। তোমাদের সবাইকে জানাতেই এসেছি আমরা খবরটা। আজাদ শিকদার খুশি হয়ে বলেন, বাহ, এ তো বেশ খুশির খবর। তা ছেলে কি করে? আব্বু, ছেলে একজন আর্মি অফিসার, পরিবারও বেশ ভালো, তাই বিয়ের তারিখ ঠিক করেছি। ছেলেদের বাড়িও বেশ দূর না আমাদের বাড়ি থেকে। যাক, ভালো তো তাহলে। কাজিনরা সব রাফাকে নিয়ে অরিনের রুমে চলে। অরিনের রুমে আসতেই ওকে চেপে ধরে সব কটা। রাফা না পেরেই বলে, ভাই থাম তোরা, আমার বলতে অস্বস্তিই হচ্ছিল, তাই বলিনি, এখন তো জানলি। জাহিনের খারাপ লাগছে কেন যেন রাফার বিয়ের কথা শুনে। তাহলে কি এরপর নিজের ভালোবাসার মানুষটাকে তার হারাতে হবে? সে সহ্য করতে পারবে না রাহিয়ার পাশে অন্য কাউকে। সে মাথা থেকে উল্টোপাল্টা চিন্তা ঝেড়ে ফেলতে চাইল, তবে সম্ভব হচ্ছে না। রাহিয়া অন্য কারোর হবে ভাবতেই কাটা দিচ্ছে। ভালোবাসার মানুষটাকে অন্তত সে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না। কিন্তু সে তো জানেও না যে রাহিয়ার মনে তার জন্য অনুভূতি আছে কিনা। তবে এখন সে জানার চেষ্টা করবে। সব কাজিনরা মিলে গ্রাম ঘুরতে বেরিয়েছে। ধূসর অসুস্থ ছিল বিধায় অরুণী শেখ কাউকে বের হতে দেননি। সাথে বৃষ্টি তো টানা লেগেই ছিল এই 3 দিন। আজ রোদ উঠেছে, বেশ কড়া রোদ। অরিন, রাফা, রাহিয়া হাসাহাসি করছে কিছু নিয়ে। জাহিন রাহিয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই হাসিটাকে তো কতবারই পাগল হয়েছে। ধূসর ফোনে ছবি তুলেছে আশেপাশে। অরিন তাদের নিয়ে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে যায়। জায়গাটা অসম্ভব সুন্দর। আকাশের রোদ তো আছেই বেশ। সবাই পাড়ে ঘাসের উপরে বসে পড়ল। ধূসর নিজেও বসলো। রাফুর বিয়ের আর 15 দিন আছে, শপিং করতে হবে তো। আমি অনেক বেশি এক্সাইটেড, কতদিন যে বিয়ে খাই না। ইস। অরিনের কথা ধূসর রাফা বাদে সবাই হেসে দিল। রাফার মনটা খারাপ। সে জাহিনকে কিছুটা পছন্দ করত, তবে সমস্যা নেই, কারণ সে জানে জাহিন তার বোনকে পছন্দ করে। সে নিজেকে সামলে নিয়েছে তখন থেকে। মন খারাপ, নিজের পরিবারকে ছেড়ে যেতে হবে এই নিয়ে। অরিন সবাইকে নিয়ে নৌকার ওঠার সিদ্ধান্ত নিল। সবাই মিলে একটা নৌকা ঠিক করলো। সবাইকে নৌকায় উঠলেও ধূসর এখনও আসেনি। অরিন এগিয়ে এসে বলে, এই যে মিস্টার ছাই, আপনি কি এখানে দাঁড়িয়ে থাকার পরিকল্পনা করেছেন নাকি? চলুন, সবাই নৌকায় উঠে পড়েছে তো। ধূসর পিছনে ফিরে অরিনকে দেখে বলল, হ্যাঁ চলো বোম্বাই মরিচ। অরিন ধূসরের কথা শুনে ভেঙচি কেটে ধূসরের পিছু পিছু যেতে থাকে। নৌকায় উঠে সবাই বেশ উপভোগ করছে, তবে ধূসরের একটু ভয় ভয় করছে। নদীতে ঢেউ অনেক, মৃদু বাতাসও বইছে। সবাই মিলে ঘুরে বাড়িতে চলে আসলো। বাড়িতে সবাই মিলে বসে রাফার বিয়ে নিয়ে আলোচনা করছে। তবে ওরা সেখানে যোগ না দিয়ে ছাদে চলে আসলো। পিকনিক করবে তারা, খিচুড়ি রান্না করবে সবাই মিলে। ধূসরও বেশ এক্সাইটেড। মেয়েরা মিলে সব জোগাড় করছে। রান্না করবে অরিন, রাহিয়া আর রাফা মিলে।
জাহিন আর ধূসরও তাদের সাহায্য করবে। অরিন ধূসর জাহিনকে কাজ দিয়েছে কাঠ নিয়ে আসার জন্য। মাটির চুলায় রান্না করবে। ধূসর আর জাহিন মিলে বাড়ির পেছন থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে আসছে। কিছু কাঠ আনা হয়েছে, এখনও অনেক বাকি। ধূসরের মুখ লাল হয়ে গিয়েছে এতটুকুতে, কাশছেও। অরিন তো দেখে বলে, আপনি কি আমাদের মার খাওয়াতে চাইছেন? আপনার যে ধুলোবালিতে অ্যালার্জি আছে বলে কি আমরা আপনাকে কাজ করতে দিতাম? এগুলো জানলে আম্মু আমায় কত বকবে জানেন? ধূসর কাশতে কাশতে বলে। আরে তেমন সমস্যা হয় না বোম্বাই মরিচ, আমি করতে পারবো। অরিন ধূসরের হাত থেকে কাঠ নিয়ে বলে, দরকার নেই, জাহিদ ভাইয়া একাই পারবে। আপনি বরং এখানে বসে রান্না করা দেখুন বাচ্চাদের সাথে। ধূসর ভ্রু কুঁচকে বলে, আমি বাচ্চা যদের সাথে বসে রান্না করে দেখবো? অরিন ধূসরের মাথা থেকে পা পর্যন্ত দেখে বলে, হাতে পায়ে লম্বায় তো বিশাল, জিরাফের থেকেও লম্বা, তবে ব্যবহার বাচ্চাদের থেকেও খারাপ। অরিন কথাগুলো বলে নিজের কাজে চলে গেল। ধূসর বিরক্ত হলো, এই পুচকে মেয়ে তাকে বাচ্চা বলছে। হ্যাঁ, হয়তো সে একটু লম্বা বেশি, তো কি হয়েছে কি, এই মেয়ে সব সময় তার সাথে লাগবে। ধূসর বেশ কিছুক্ষণ বসে তাদের কাজ দেখলো, তবে আর পারছে না। সে উঠে সিঁড়িঘরের কাছে আসতেই চিলেকোঠার রুমটা চোখে পড়ল। সে সেদিকে এগিয়ে গেল। না, আজ দরজায় তালা মারা না। সে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করতেই মুগ্ধতায় ছেয়ে গেল তার চোখ। বেশ সাজানো গোছানো একটা রুম, একপাশে বই রাখার বড় তাক, যেখানে হরেক রকমের বই নিয়ে সাজানো, সাথে ছোট ছোট লাইট, মানে মানি প্ল্যান্টের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর একপাশে একটা সোফা আর টেবিল, তার পাশেই ছবি আঁকার যাবতীয় সব জিনিসপত্র রাখা। একপাশের দেয়ালে অনেকগুলো ছবি টাঙানো। ধূসরের এক নিমিষেই মন ভালো হয়ে গেল। এত সুন্দর রুম সে আগে দেখেনি। সে নিঃসন্দেহেই বলে দিবে অরিনের পছন্দ আছে। তখনই অরিন রুমে প্রবেশ করে। ধূসরকে দেখে খানিক অবাক হয়, তবে সে শক্ত কণ্ঠেই শুধায়, আপনি আপনি এখানে কি করছেন? রুমটা কি তোমার বোম্বাই মরিচ? এত সুন্দর রুম আমি আগে দেখিনি। আচ্ছা, জানলাটা কি খোলা যায় না? আমি যতদিন আছি তুমি কি আমার রুমে আসার অনুমতি দেবে? অরিন মৃদু কণ্ঠে শুধায়, দেখুন ধূসর সাহেব, এটা আমার সব থেকে পছন্দের একটা জায়গা। আমি এটা মোটেও পছন্দ করি না আমার পছন্দের জিনিসে কেউ হাত বাড়াক, কিন্তু এখানে কিন্তু আমার আম্মুও আসে না। এটা শুধুমাত্র আমার। এখানে আসার অনুমতি আমি দিতে পারবো না। আপনি দয়া করে বের হয়ে যান। আচ্ছা ঠিক আছে, তবে আমাকে কি ভাইয়া বলে ডাকা যায় না? ধূসর সাহেব কি ফুপতো ভাই হয়ে আমি তোমার। আসলে অভ্যেস নেই, তাই ধূসর সাহেব হয়ে যাচ্ছে। এখন থেকে ভাইয়া বলার চেষ্টা করব। তবে আপনি আপনি আমার নাম ধরে ডাকবেন, তাহলে আমি আর ছাই বা অন্য কিছু বলবো না। আপনার কি আমার নামটা পছন্দ না? তাও তো সম্ভব নয়। আমার অরিন নামটা ঠিক পছন্দ নয় তা নয়, তবে বোম্বাই মরিচ নামটা আমার বেশি পছন্দের। কথাটা বলেই বের হয় আর ধূসর রুম থেকে। অরিন বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে। কি বলে গেল ধূসর মাত্র? অরিন বেশ কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রইল, তারপর নিজেকে স্বাভাবিক করে রুম থেকে বের হয়ে যায়। রুমে তালা লাগিয়ে আবারও সবার কাছে চলে আসে। রাহিয়া তাকে দেখে তারা দেখিয়ে বলে, কোথায় ছিলি এত সময় তুই? তাড়াতাড়ি আয়, রান্নার সব জিনিস আনা শেষ। অরিন এগিয়ে এসে রান্নায় হাত লাগায়। তিনজন মিলে রান্না করছে। এক ফাঁকে অবশ্য তার চোখ জোড়া ধূসরকে খুঁজছে, তবে ছাদের কোথাও তার দেখা মেলেনি। তবে সে সব মাথা থেকে ঝেড়ে রান্নায় মনোযোগ দিল। অতঃপর কিছুক্ষণ পর সে বুঝতে পারল ধূসর তাকে অস্বস্তি ভয় পাওয়ার জন্য এমন করেছে। মনে মনে বেশ কয়েকটা গালি দিল সে ধূসরকে। রান্না শেষ হয়েছে বেশ অনেকক্ষণ, সন্ধ্যাও পেরিয়েছে সেই কখন। রাহিয়া হায়াতকে নিয়ে সবাইকে ডাকতে পাঠালো। সবাই এসে ছাদে গোল হয়ে বসে পড়ে। তিনজন মিলে খাবার বেড়ে দিতে থাকে সবাইকে। অরিন ইচ্ছে করেই ধূসরকে অনেক দেয় যাতে খেয়ে না উঠতে। তবে ধূসর কোনো প্রতিক্রিয়া দেখালো না, নিজের মতো খেতে লাগলো। ওরা তিনজনও খেতে বসে পড়লো। না, বেশ ভালোই হয়েছে রান্না, ধূসরের কাছেও বেশ লাগছে। জাহিন বলে ওঠে, বাহ, বেশ সুন্দর তো তোমাদের রান্নার হাত, দারুণ হয়েছে রান্না। রাহিয়া লাফিয়ে বলে ওঠে, তুমি সত্যি বলছো শাহিন ভাইয়া? হ্যাঁ সত্যি বলছি, রাহিয়া দারুণ হয়েছে। সবাই নিজের মতো খেয়ে উঠে গেল। সবাই প্রশংসা করলেও ধূসর কিছুই বলেনি। এতে অবশ্য কিছু যায় আসে না তিনজনের। নিচে নামতেই জানতে পারলো অরিন, মেজো ফুপু আর ছোট ফুপু আগামীকালই বাড়ি চলে যাবেন। বড় ফুপু বিয়ের কয়েকদিন আগেই যাবেন। এত বছর পরে এসেছেন, কিছুদিন না থাকলে তো হয় না। অরিনের মন খারাপ হলো এটা ভেবে যে রাফা, রাহিয়া, জাহিন চলে যাবে। পরে সব জানতে পারলো অরিন। বিয়ের সব জিনিস কেনা বাকি, আরও অনেক কিছুই তার জন্য সবাই চলে যাবে। সবাই অরিনের রুমে আসে লুডো খেলার জন্য। তবে অরিনের মন খারাপ দেখে রাহিয়া বলে,
কি রে অরিন, মন খারাপ কেন তোর? তোরা আসলেই তো 3-4 দিন হলো, চলে যাবি আবার? ধুর, ভাবলাম এবার অনেক ঘুরবো, তবে হলো কোথায় আর। আরে মন খারাপ করিস না, আমরা সবাই আবার আসবো। অরিনের মেজো ফুপি এবং ছোট ফুপি চলে গিয়েছে সকাল সকাল। অনামিকা ইসলাম এখনও আছেন। বাড়িটা আবারও ফাঁকা হয়ে গিয়েছে। তার ভীষণ খারাপ লাগছে। সে ছাদে এসে সেই রুমের ভিতরে প্রবেশ করলো। এই রুমটাই তাকে শান্তি দেয়। এখানে থাকলে বাইরে দুনিয়ার কিছুই মাথায় আসে না। তার শান্তির জায়গা এটা। সে বসে একটা উপন্যাসের বই বের করে পড়া শুরু করলো। কিছুক্ষণ বাদে রুমে কারোর উপস্থিতি টের পেল অরিন। বইটা রেখে পাশে তাকাতেই দেখলো ধূসরকে। সে নিজেও একটা উপন্যাসের বই পড়ছে। অরিন বেশ রেগে গেল। সে মানা করার পরেও ছেলেটা এসেছে। সে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল ধূসরের দিকে, বইটা ছিনিয়ে নিয়ে বলল, কি সমস্যা আপনার? আপনাকে কে মানা করেছিলাম না আমি এখানে আসতে? বজ্জাত লোক, একটা নির্লজ্জ লোক, আমার রুমে কেন এসেছেন আপনি? শাট আপ বেয়াদব। তুমি কি ভদ্রতা শেখোনি? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? ঠিক আছে, আমি না হয় বড়দের সাথে ঠিক মতো কথা বলতে জানি না, কিন্তু আপনি আপনি নিজেই কারো নিষেধ মানেন না, তার বেলায় কি? তুমি তো বলেছ তোমার অনুপস্থিতিতে যেন না আসে। তুমি থাকলেও তো আসতে মানা করোনি, তাই আমি এসেছি। আপনি আপনি একটা যত্ত সব। এমনিতেও মনটা ভালো ছিল না, এখন আবার আপনি এসে আমার মুডটাই আরো নষ্ট করে দিলেন। ছাই কোথাকার। ধূসর হেসে বলে। বোম্বাই মরিচ কোথাকার। ধূসর রুম থেকে বের হয়ে যায়। অরিন ঠিক করে এই বেয়াদব যতদিন না যায় সে আর এই রুম খুলবে না। সে কিছু আঁকার প্রয়োজনীয় জিনিস নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রুমটাতে বড় তালা মেরে চলে আসে নিজের রুমে। বেয়াদব ছেলেটার জন্য কোথাও গিয়েও লাভ নেই। ফোনটা খুঁজে ফোন করলো রাহিয়াকে। 2বার কল করার পর রাহিয়া ওপাশ থেকে রিসিভ করে। হ্যাঁ বল অরিন। কোথায় তোরা এখন? এই তো স্টেশনের কাছে চলে এসেছি। বাড়ি যেতে আরো 1 ঘন্টা লাগতে পারে। আচ্ছা, সাবধানে যাস, পৌঁছে ফোন করিস, রাখছি। কল কেটে দিল অরিন। অ্যাডমিশনের জন্য এখনও কোনো প্রস্তুতি নেওয়া হয়নি, তবে খুব তাড়াতাড়ি নিতে হবে। ঢাকা ভার্সিটি বা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে চান্স পেলেই হচ্ছে। অরিন নিচে নামতেই দেখে সবাই গল্প করছে। সে সবার সাথে টুকটাক কথা বলে চলে যায় রান্নাঘরে নিজের মায়ের কাছে। সব কাজিনরা মিলে শপিংয়ে এসেছে। রাফার বিয়ের মাত্র 5 দিন বাকি। সবার অবস্থান এখন রাফাতের বাসায়। সবাই 2টো অটো করে চলে এসেছে মার্কেটে। বইয়ের শপিং করা শেষ। এখন বাকি শুধু রাহিয়া, জাহিন, জায়রা, অরিনের। সবাই মিলে শপিং শেষ করলো। রাহিয়া, জায়রা আর অরিন হলুদের জন্য একই রকমের লেহেঙ্গা নিয়েছে। সকালে হলুদ ছোঁয়ানোর জন্য শাড়িও কিনেছে। বিয়ের জন্য সাদা রঙের একটা লেহেঙ্গা কিনেছে অরিন। রাহিয়া কিনেছে কালো রঙের লেহেঙ্গা আর জায়রা কিনেছে নীল রঙের। তিনটাই বেশ সুন্দর। জাহিনও পাঞ্জাবি নিল। ধূসরকেও জাহিন জোর করিয়ে পাঞ্জাবি কিনিয়েছে। সবাই কেনাকাটা শেষে রেস্টুরেন্টে আসলো। কেনাকাটা করতে করতে দুপুর হয়ে গিয়েছে। সবার ক্ষুধাও লেগেছে। রেস্টুরেন্ট থেকে খেয়ে সবাই আবারও অটো করে রাফাদের বাড়িতে চলে আসলো। রাফাদের বাড়িটা 1তলা বিল্ডিং, 4টা রুম, একটা ড্রয়িং রুম সব আছে। রান্নাঘর বড় করে বাইরে দেওয়া, বেশ সুন্দর। অরিনের অনেক পছন্দ। রাহিয়ানদের বাড়িটা না গ্রামে আবার না শহরে, বেশ ভালো একটা জায়গা। শহর থেকে একটু ভেতরের দিকে। সবাই এখন জামা কাপড় খুলে রাফাকে দেখাচ্ছে। বেচারি দেখে যেতে পারেনি। রাফা সবার জামা কাপড় দেখে বেশ খুশি হলো। ধূসরও দেখালো তারটা। সে আসলে এসব কখনো দেখেনি, তবে এগুলো দেখতে তার বেশ ভালোই লাগছে। দুপুরের সময় সবাই খেয়ে যার যার রুমে চলে গিয়েছে। জাহিদ রাহিয়া এক সাইডে ডেকে এনে বলে, রাহিয়া, একটু ছাদে আসবে, তোমার সাথে কিছু কথা ছিল। আচ্ছা জাহিন ভাইয়া, তুমি উপরে যাও, আমি আসছি। জাহিন রুম থেকে বের হয়ে গেল। ধূসরও বের হয়ে গিয়েছে। এখন রাফার রুমে অবস্থান 3 জনের, রাহিয়া, আরিন আর রাফা। রাফা রাহিয়াকে চেপে ধরে বলল, জাহিন ভাই কি বললো রে তোরে? অরিন না বুঝে তাকিয়ে আছে। সে আসলে খেয়ালই করেনি জাহিন রাহিয়াকে কিছু বলেছে। রাহিয়া বলল, ছাদে যেতে বলেছে, কিছু কথা বলবে। অরিন বোকার মতো প্রশ্ন করলো, ছাদে গিয়ে কথা বলতে হবে কেন? এখানে বললেই তো হয়। রাফা বিরক্ত হয়ে বলল, ওরে গাধা, জাহিন ভাই রাহিয়াকে পছন্দ করে, আর রাহিয়াও। অরিন লাফ মেরে উঠে দাঁড়ালো। সে অবাক হয়ে রাফা রাহিয়ার দিকে তাকিয়ে আছে। সে তো জানতোই না এসব কিছু। এত কিছু হয়ে গেল আর তোরা দুজন কিছুই জানাস নি আমায়? আমি জাহিন ভাইয়াকে পেয়ে নিই। আচ্ছা শোন, জাহিন ভাইয়া দাঁড়িয়ে আছে, আমি তার কাছে গেলাম। হ্যাঁ যাও যাও, মানা করেছে কে? রাফার কথায় রাহিয়া বেশ লজ্জা পেল। অরিন হাসছে। অরিন রাফার পাশে বসে বলল, এসব কবে থেকে চলছে বলতো?
জাহিন ভাইয়াটা তো জানি না, তবে রাহিয়া গত 1 বছর যাবৎ জাহিন ভাইয়াকে পছন্দ করে। আজ মনে হয় জাহিন ভাইয়া তার মনের কথা বলতেই ডেকেছে রাহিয়াকে। বাহ, কাজিন কাজিন কাপল, বেশ হবে তো। রাফা ফাজলামি করে বলে। হ্যাঁ, আর তোর সাথে ধূসর ভাইয়ারও কিছু বেশ যাবে। অরিন মৃদু হেসে চিৎকার করে বলল, অসম্ভব, চুপ কর। ওই বিদেশি বাদুরকে আমি কখনোই বিয়ে করব না। আজ তো খাটাস একটা, আমার সাথে শুধু ঝগড়া করে। কিন্তু তোদের জুটিটা কিন্তু জোশ হইতো। তুই চুপ করবি নাকি মার খাবি, তাই বল। জাহিন ভাইয়া। জাহিন পেছনে ঘুরল। তার সামনে রাহিয়া দাঁড়িয়ে আছে। রাহিয়া জাহিনের থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে আছে। জাহিন গলা ছেড়ে মৃদু স্বরে বলল, তোমার সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ কথা আছে রাহিয়া। হ্যাঁ জাহিন ভাইয়া বলো। জাহিন সাহস নিয়ে কাঙ্ক্ষিত কথাটি বলেই ফেলল। রাহিয়া বিস্মিত কণ্ঠে বলে, মানে? আমি কি তোমাকে বোনের থেকে বেশি কিছু ভেবে ভালোবেসেলে তুমি কি খুব রাগ করবে রাহিয়া? এটা কি ছিল জাহিন ভাইয়া? মনে আছে আমি তোমাকে খুব ভালোবাসি। আমি প্রেম করতে তোমায় বলবো না, তবে অন্য কারো সাথে তোমার সহ্য করতে পারবো না। তুমি দয়া করে আমি ছাড়া অন্য কারো হইও না। আমি তোমায় ভালোবাসি, এটাই জানালাম। আমি জানি না তোমার মনে কথা। আমি এখন তোমায় বিয়ে করতে পারবো না, কারণ আমার কোনো চাকরি নেই, স্টুডেন্ট আমি। তবে খুব বেশি সময় অপেক্ষা করতে তোমায় হবে না। 2 বছর সময় দাও আমায়, আমি তোমাকে ঠিক নিজের করে নেব। তোমার এই কথাটা বলতে এত সময় লাগলো জাহিন ভাইয়া? আমি কত দিন অপেক্ষা করেছি তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য। শেষ অবধি বলেই ফেললে। আমিও তোমায় খুব ভালোবাসি জাহিন ভাইয়া। আমি তোমার জন্য অপেক্ষা করব, হোক 2 বছর বা আরও বেশি। জাহিন হতভম্ব হয়ে তাকিয়ে রইল রাহিয়ার মুখ পানে। সেটা আশাই করেনি। তার ভালোবাসার মানুষটা তাকে ভালোবাসে, এটা কম কিছু নয় তার জন্য। অতিরিক্ত খুশিতেই যেন সে স্তব্ধ হয়ে গিয়েছে। এটা কল্পনাতীত ছিল তার কাছে। রাহিয়া মুচকি হেসে বলে, জাহিন ভাইয়া কোথায় তুমি? না না, কোথাও না। আমি কল্পনাও করতে পারিনি বিষয়টা। রাহিয়া শব্দহীন হেসে বলে, কিছু কিছু জিনিস আমরা কল্পনা করি না, তবে তা পেয়ে যাই। জাহিন সম্মতি জানায়। রাহিয়া আশেপাশে তাকিয়ে দেখে কেউ দেখলো কিনা। না, কেউ দেখেনি। সে জাহিনকে বলে নিচে নেমে যায়। জাহিন এখনও ঠায় দাঁড়িয়ে। সে এখনও বিশ্বাসই করতে পারছে না একটু আগে যে ঘটলো তা সত্যি কিনা। তবে সত্য সবাই সত্য। খুশিতে তার সব কিছুই এলোমেলো করে দিতে ইচ্ছে হচ্ছে। কি রে, দুজন কি এত কথা বললি এত সময় ধরে বলতো? অরিনের কথায় রাহিয়া লজ্জা পেল, তবে মুখভঙ্গিতে তা প্রকাশ করলো না সে। রাগী কণ্ঠেই বলল, কি পেয়েছিস তোরা দুইজন আমায়? ভাইয়া আমায় এমনিতেই দেখেছে। ওসব বাদ দিয়ে মানে মানে সত্যি কথাটা বলে ফেলো সোনা। তোমার মিথ্যে আমি বা অরিন কেউই শুনতে চাইছি না। সত্যি বল তাড়াতাড়ি। রাহিয়া জানে সে এদের সাথে পারবে না, তাই দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে বলে, ভাইয়া তার ভালোবাসার কথা জানিয়েছে। রাহিয়া সব খুলে বলল দুইজনকে। দুইজন বেশ খুশি হয়েছে। যাক, অবশেষে তাদের জাহিন ভাইয়া তার মনের কথাটা বলেই দিল। জাহিনের চিন্তাভাবনা তাদের 3 জনকেই মুগ্ধ করেছে। এই যুগে কেউ বা বিয়ে করতে চায়, এখন তো সবাই প্রেমই করে। তবে জাহিনের মনোভাব বেশ ভালোই লাগতো। ছেলেটা সোজা বিয়ে করতে চায়, এর থেকে ভালো আর কী হতে পারে। সন্ধ্যা নেমেছে পৃথিবী জুড়ে। একতলার ছাদ জুড়ে রং বেরঙের বাতি জ্বালানো, কি সুন্দর সাজানো। বিয়ে বাড়িতে তো সাজানোই থাকবে। হলুদ সন্ধ্যা আজ। রাফা তৈরি হচ্ছে। ধূসর এক সাইডে বসে ফোন দেখছে। তার কোনো কাজ নেই, কেউ একটা কাজও করতে দিচ্ছে না তাকে। অরিনও ভীষণ ব্যস্ত। রাফাকে সাজাচ্ছে রাহিয়া। জাহির নিজের কাজে ব্যস্ত। কিছুক্ষণের জন্য বইয়ের এন্ট্রি হয়। কাজিনরা সবাই একসাথে নেচেছে। তারপর সবার শেষে রাফাকে নিয়ে স্টেজে বসিয়ে দেওয়া হয়। রাফার পরনে হলুদ রঙা লেহেঙ্গা, হলুদ গাজরা দিয়ে তাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। জাহিন দূর থেকে দাঁড়িয়ে দেখছে রাহিয়াকে। কি সুন্দর লাগছে মেয়েটাকে। কি জাহিন ভাইয়া, তুমি তো দেখছি তলে তলে টেম্পো চালিয়ে অনেক দূর চলে এসেছো। জাহিন হকচকিয়ে ওঠে। অরিন ফিক করে হেসে দেয়। অরিনকে দেখে জাহিন স্বস্তির নিঃশ্বাস ফেলে। জাহিন অরিনের মাথায় হালকা করে টোকা দিয়ে বলে, তুমি তো আমায় ভয় পাইয়ে দিয়েছো অরিন। আরেকটু হলে হার্ট অ্যাটাক করতাম আমি। অরিন দাঁত কালিয়ে বলল, ভাই, তুমি হার্ট অ্যাটাক করলেও তোমার ওষুধ দিয়ে আমরা তোমাকে ঠিক করে দিতাম। ওই যে সামনে তোমার হলুদ ওষুধ। আসতে বলো অরিন, কেউ শুনলে কি হবে? অরিন হাসতে হাসতে বলে,
ভাই কেউ শুনবে না, তুমি চিন্তা করো না। কিন্তু তলে তলে টেম্পো চালিয়েছো, আর আমরা কেউ ধরতেও পারলাম না। অরিন, তোমাকে আমি পরে সব বলবো বইন, এখন চুপচাপ যাও। এটা যদি খালামণির কানে যায় তাহলে তিনি আরেক তুলকামনার কাণ্ড ঘটিয়ে ফেলবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বলছি না, তুমি এখন এখানে দাঁড়িয়ে না থেকে কাজে যাও তো। ধূসর বসে অরিনের জাহিনের ফুসফুসানি করা দেখছে। তার বড্ড ইচ্ছে করছে এভাবে ভাই বোনদের সাথে কথা বলার, তবে তার সাথে কেউ এত ক্লোজ না, চাইলেও কেউ এভাবে কথা বলবে না। অরিনের সবাই নিজেদের নাচের জন্য তৈরি করতে থাকলো। ধূসর পর্যবেক্ষণ করছে সব কিছু। সবাই নাচলো। এরপর ছেলের বাড়ির থেকে লোকজন এসে বউকে হলুদ লাগিয়ে যায়। অনামিকা ইসলাম ধূসরকেও সবার সাথে এনজয় করতে বলে। রাত 12টা, মুরব্বীরা সবাই চলে গেছে ঘুমাতে। রাফা, রাহিয়া, অরিনও সাজগোজ উঠিয়ে না জামা চেঞ্জ করতে এসেছে। অরিন রাহিয়া রাফাকে বলে, চলো ছাদে গিয়ে আড্ডা দিই। হ্যাঁ চল। কিন্তু জাহিন ভাইয়া আর ধূসর ভাইয়াকে ডাকল। অরিন বলে, রাহিয়া যা ডেকে নিয়ে আয়। আমি আর রাফা উপরে যাচ্ছি, তুই ডেকে নিয়ে আয়। অগত্য অরিনই যেতে হয় দুজনকে ডাকতে। জাহিনা ধূসরের রুমের সামনে এসে দরজায় টোকা দেয় অরিন, তবে খোলে না কেউ। হালকা ধাক্কা দিতেই খুলে যায় দরজা। সে ভেতরে প্রবেশ করে, তবে কাউকেই দেখতে পায় না। তখনই ধূসর ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হয়। অরিন অপ্রস্তুত হয়ে পড়ে। প্রথম দিনের ঘটনা মনে পড়ে যায়। কি করছিল সে? ইস, কি লজ্জাজনক পরিস্থিতি ছিল সেই দিনটা। আজ লজ্জা লাগছে না, অস্বস্তি কাটিয়ে এসে বলল, আপনি কি ছাদে আসবেন? আমরা আড্ডা দিব। আর জাহিন ভাইয়া কোথায়? ধূসর তোয়ালে রাখতে রাখতে বলল, হ্যাঁ, যাবো না কেন, অবশ্যই যাব। জাহিন তো এখনো রুমে আসেনি, আছে হয়তো আশেপাশে, চলো। দুজন উপরে চলে আসে। উপরে আসতেই জাহিনকেও নজরে পড়ে। আগে থেকেই ছিল জাহিন। অরিন একটু অবাক হয়, তবুও কিছু বলে না। ধূসর এবং অরিন এসে বসে পড়ে ওদের সাথে। রাহিয়া মনে মনে হাসে। সে আগেই জানতো জাহিন নেই রুমে, তবে জাহিন নেই জানলে সে কখনোই ডাকতে যেত না। জাহিন যে আগেই ছাদে ছিল তা খুব ভালো করেই জানতো রাহিয়া। সে চাই ধূসরের সাথে যেন অরিনের লাইন ঘাট হয়ে যায়। যদিও সে একটু একটু জানে যে দুজন এক জায়গায় থাকলে ঝগড়া লাগে, তবুও ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছে। সবাই এটা ওটা নিয়ে গল্প করছে। রাহিয়া ধূসরকে উদ্দেশ্য করে বলে, ধূসর ভাইয়া চুপ করে আছো কেন? কিছু বলো। কানাডা থাকতে কি কি করছো বলো তো। ধূসর হেসে বলা শুরু করলো। সবাই শুনছে তার কথা। অরিন কিছুক্ষণের মাঝেই বোরিং ফিল করলো, কারণ ধূসর ভার্সিটি লাইফে কী করেছে, কোথায় কোথায় ঘুরেছে, এগুলোই বলছে, যা শুনতে মোটেও তার ইচ্ছে করছে না। ঘুম আসছে তার। রাহিয়া খেয়াল করলো বিষয়টা। সে ধূসরকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা ভাইয়া, আজকে থাক, অন্য আরেকদিন শুনবো। এখন বরং আমরা সবাই কিছু খেলি। হ্যাঁ চলো, গানের কলি খেলি। সবাই সম্মতি দেয়। জাহিন শুরু করে। জাহিনের পরে একের পর এক সবাই গান গায়। অরিনের গলা তেমন একটা ভালো না, তবে খারাপও না। ধূসরের পালা এবার। যদিও সবাই ভেবেছে ধূসর পারে না, পারলেও ইংরেজি গানই পারে। তবে সবাইকে অবাক করে দিয়ে ধূসর গেয়ে ওঠে, যদি বারে বারে এক সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়। সবাই মুগ্ধ হয়ে শুনেছে। সামান্য 3টা লাইন গিয়েছে, তবে ধূসরের কণ্ঠ এত সুন্দর বলার বাইরে। তারা কেউই ভাবেনি ধূসরের কণ্ঠ এত সুন্দর হবে। জাহিন বলে ওঠে, প্রো, তুমি এত ভালো বাংলা গান পারো কিভাবে? আমি তো বাংলা গান শুনি, আমার বাংলা গান প্রচণ্ড ভালো লাগে। সবাই আরও কিছুক্ষণ প্রশংসা করলো ধূসরের গানের গলায়। তবে অরিন কিছুই বলেনি। ধূসর আশাও করে না অরিনের থেকে কিছু। সবাই 1টা পর্যন্ত গল্প আড্ডা দিয়ে নিজেদের রুমে চলে আসে। রাহিয়া রুমে এসে বলে, ধূসর ভাইয়ার গলা কিন্তু বেশ ভালো, কি সুন্দর করে গান গাইলো, আমার দারুণ লেগেছে তার কণ্ঠ। রাফা রাহিয়ার সঙ্গে তাল মিলিয়ে বলল, হ্যাঁ, আসলে অনেক সুন্দর, আমারও খুব ভালো লেগেছে। অরিন বিরক্ত হয়ে বলে, থামবি তোরা? কি এমন গলা জানিয়ে এত মাতামাতি করছিস? বোঝা একটু আমায়, ওনার কণ্ঠ অতটাও সুন্দর নয়। রাফা ভ্রুকুচকে বলে, কি বলিস তুই? মাথা খারাপ তোর? ভাইয়ার গলা দারুণ। অরিন উত্তর না দিয়ে শুয়ে পড়ল। রাফা রাহিয়া কিছুক্ষণ অরিনের দিকে তাকিয়ে থেকে নিজেরাও শুয়ে পড়বে। এই মেয়ে কখনোই কারোর কথা শুনে না, আর ধূসরকে তো পছন্দই করে না। আবার তার সম্পর্কে কিভাবে ভালো কথা বলবে বা প্রশংসা করবে? সকাল সকাল বাড়িটা কোলাহলপূর্ণ। সবাই ব্যস্ত যার যার কাজে। সকাল থেকে রাফার মনটা বড্ড খারাপ। আজকে থেকে সে অন্য কারোর হয়ে যাবে। চেনা পরিচিত সব ছেড়ে নতুন জায়গায় নিজেকে মানিয়ে নিতে হবে। তার বর কেমন হবে এটা নিয়েও চিন্তিত সে।
রাহিয়া সকাল থেকে এই নিয়ে তাকে বুঝিয়ে যাচ্ছে, তবুও কোনো কথা কানে নিচ্ছে না সে। তখনই তার হবু বর মিহান ফোন করে। রাহিয়া দেখে বলে, ভাইয়া ফোন করেছে, রিসিভ করে কথা বল। রাফা নিজেকে স্বাভাবিক করে ফোন রিসিভ করে বলল, কি করছো? মন খারাপ তোমার? মন খারাপ করো না, আমি তোমার পাশে আছি তো। রাফা বউ সেজে বসে আছে, কিছুক্ষণের মাঝেই বর চলে আসবে। সকালে রাফা মিহানের সাথে কথা বলার পর মন খারাপ একটু কমেছে। সবাই রেডি হয়ে নিয়েছে, গেট ধরার জন্য সবাই দাঁড়িয়ে আছে। মেয়ে পক্ষ ঝগড়া করে তাদের হক আদায় করে নিয়েছে। অতঃপর তাদের বিবাহ সম্পূর্ণ হয় ভালোভাবে। ছাদে দাঁড়িয়ে আছে অরিন, মনটা বড্ড খারাপ। তারও বিয়ে, হ্যাঁ তার বিয়ে, তাও ধূসর নামক লোকটির সাথে, যার সাথে 2 মিনিট থাকলেই তার ঝগড়া বাঁধে। সে কিভাবে সারাটা জীবন থাকবে লোকটার সাথে, এটাই সে ভেবে পায় না। তবে তার আব্বু আম্মু যা ঠিক করেছে তাতেই সে খুশি। মত দিয়েছে বিয়েতে সে। ধূসরকে তার ততটাও খারাপ লাগে না, লোকটা খারাপ নয়, ভালোই। ধূসর ছাদে উঠে দেখে অরিন দাঁড়িয়ে নিজের ভাবনায় বিভোর। অরিন কারোর উপস্থিতি বুঝতে পেরে পাশ ফিরে চাইলেও ধূসরকে দেখলো, তবে কোনো প্রতিক্রিয়া করলো না। তোমার আমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই তো, প্রিটি গার্ল? অষ্টাদশী চোখ তুলে তাকালো। সুদর্শন পুরুষটির সাথে চোখাচোখি হলো। অষ্টাদশী দ্রুত চোখ সরিয়ে নিল। পুরুষটি তার দিকে তাকিয়ে আছে। সে তেজি কণ্ঠে বলল, প্রিটি গার্ল কি? হ্যাঁ, নাম আছে আমার একটা, সেটা বলে ডাকুন। আর বিয়ে, আব্বু রাজি বিধায় আমি রাজি হয়েছি, না হলে আপনার মতো বিদেশি বাদরকে আমি বিয়ে করতাম না। মেয়েটি উল্টো ঘুরে হাঁটা ধরল। যার যাওয়ার পানে তাকিয়ে হাসলো ধূসর। রমণীকে রাগলে একটু বেশি সুন্দর লাগে, তার জন্যই ধূসর বারবার তাকে এটা ওটা বলে রাগিয়ে দেয়। বোম্বাই মরিচ, তোমাকে রাখলে আসলে অনেক প্রিটি লাগে। অরিন সোজা নিচে নামলো। অনামিকা ইসলাম তাকে দেখে কাছে ডাকলেন। অরিন ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল। অনামিকা ইসলাম ইশারায় পাশে বসতে বলল। অরিন পাশে বসতে অনামিকা ইসলাম বললেন, অরিন মা, তুই তো শুনছিস সব, তোর কি বিয়েতে মত আছে? ফুপি, তোমরা যা করবে তা আমার ভালোর জন্যই করবে। যেখানে সবাই রাজি সেখানে না বলার তো কোনো প্রশ্নই উঠছে না। আলহামদুলিল্লাহ, ছোটখাটো আয়োজন করে শুক্রবারেই তোদের বিয়েটা হয়ে যাক তাহলে। এ কদিন দুজন দুজনকে চিনেও নেবা কিছুটা। অরিন সম্মতি জানায়। অরিন নিজের রুমে চলে আসে। ফোন বাজছে অরিনের। রাহিয়া কল করেছে। ফোনটা হাতে নিয়েই কলটা রিসিভ করলো। ওপাশ থেকে রাহিয়া বলে উঠল, কিরে নতুন বউ, দেখলি তো সেই ধূসর ভাইয়ের সঙ্গেই তো তোর বিয়ে হচ্ছে। আমি যখন বলেছিলাম তখন তো কত কথা বললি। ভাগ্যে ছিল সে আমার, তাই তাকে পাচ্ছি আমি। আমি ভাগ্যে খুব করে বিশ্বাসী। আল্লাহ তাআলা আমায় তার জন্যই তৈরি করেছেন, তাই আমি তার হচ্ছি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, খুব বুঝেছি। তা তুমি এখন বুঝদার কবে থেকে হলে ধূসর ভাইয়ার বোম্বাই মরিচ? রাহিয়া, এখন তুই শুরু করিস না দয়া করে। এমনিতেও মনটা খারাপ, নিজ বাড়ি ছেড়ে যেতে হবে নতুন জায়গায়। কিভাবে নিজেকে মানিয়ে নিব কে জানে। আচ্ছা, কল কাট। জাহিন ভাইয়া গ্রুপ কল করেছে, সেটাই রিসিভ কর। অরিন সম্মতি জানিয়ে কল কেটে গ্রুপ কলে যোগ দেয়। সবাই এটা ওটা বলে অরিনকে বড্ড জ্বালাচ্ছে, না পেরিয়ে সে কল কেটে দেয়। অরিন ধপাস করে শুয়ে পড়ে। অন্যদিকে সবাই অরিনকে নিয়ে বেশ হাসাহাসি করলো। মেয়েটাকে জ্বালাতে তাদের ভালোই লাগছিল। অরিনের মাথায় হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে কি আদৌ পারবে ধূসরের সাথে মানিয়ে নিতে? সে বড় হয়েছে দেশে, গ্রামের মাটিতে, আর ধূসর সে তো বিদেশে বড় হয়েছে। আচ্ছা, আদেও ধূসর কি রাজি বিয়েতে? গোধূলিরাঙ্গা বিকেল। অরিনা ধূসর বের হয়েছে ঘুরতে। মূলত তাদের জোর করে পাঠানো হয়েছে এক কথায়। দুজন ভ্যানে চড়ে মেলায় আসলো প্রথমে। মেলাটা ঘুরলো দুজনে। তবে একটা আশ্চর্যের কথা হচ্ছে, আজকে তাদের ঝগড়া হয়নি। এখানে আসার আগেও হয়নি, এখনও হচ্ছে না। হুট করে ধূসর তার হাত ধরে টান দেয়। অরিন হকচকিয়ে যায়। ধূসর তাকে নিয়ে একটা চুড়ির দোকানে এসেছে। ধূসর এক সেট নীল রঙা চুড়ি হাতে নিয়ে দেখলো প্রথমে, অতঃপর অরিনের বাম হাতটাতে চুড়িগুলো পরিয়ে দিল। অরিন অবাক চোখে দেখছে ধূসরকে। ধূসরকে আগে সে এমন রূপে কখনো দেখেনি। কি দেখছো তুমি এভাবে বোম্বাই মরিচ? আপনাকে আজকে একটু অন্যরকম লাগছে। কি হয়েছে কি আপনার? ও তুমি বুঝবে না, ঝগড়া বাদ দিয়ে প্রেমে পড়ো, তারপর বুঝবে। তবে আমার প্রেমেই পড়ো কিন্তু বোম্বাই মরিচ। প্রেমে? তাও আপনার? স্বপ্ন দেখুন আপনি। পড়বে তো তুমি অবশ্যই, ভীষণ ভালোবাসবে আমায়, দেখে নিও। অরিন কথা বাড়ালো না। ধূসরের কথা বলা কথাটা সত্যি। বিয়ে যখন হবে তখন অবশ্যই সে ভালোবাসবে ধূসরকে। তবে ধূসর কি তাকে পছন্দ করে? ততক্ষণে ধূসর চুরির দাম পরিশোধ করে তার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চলতে শুরু করেছে। অরিন অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে ধূসরকে। এই ধূসর তার বড্ড অচেনা। ধূসর মৃদু হেসে শুধায়, এভাবে তাকিয়ে থেকো না বোম্বাই মরিচ, প্রেমে পড়ে যাবে তো।
অরিন দ্রুত চোখ সরালো। দুজন হাঁটছে পাশাপাশি, তবে কারোর সাথে কেউ কথা বলছে না। অরিন নীরবতা ভেঙে বলল, আপনি কি আমার পছন্দ করেন বিদেশি বাদুর? ধূসর তাকালো অরিনের দিকে। অরিন চোখ সরিয়ে নিল। ধূসর অরিনের দিকে কিছুটা ঝুঁকে শুধালো, আমি ঘড়িয়ে বেঁচে কথা বলতে জানি না, একটু জানি তোমায় ভালো লাগে। তোমার রাগান্বিত চেহারা দেখতে আমার ভীষণ ভালো লাগে। জীবনে কম মেয়ে দেখিনি আমি, তবে তুমি আলাদা, ভীষণ আলাদা। এর জন্যই হয়তো তোমার প্রতি অনুভূতি জন্মেছে আমার। অরিন নীরবেই শুনে গেল। ধূসর তাকে পছন্দ করে, কিন্তু কিভাবে? সে তো কখনো ধূসরের সাথে ঠিকমতো কথাও বলেনি। সেই ধূসর তাকে ভালোবাসে? এটাও সম্ভব? সে আচমকাই প্রশ্ন করে বসলো, কিন্তু কিভাবে সম্ভব? আপনার সাথে তো আমি ভালো করে কথাও বলিনি কখনো, শুধু তো ঝগড়াই করেছি। সম্ভব বোম্বাই মরিচ। বলতে গেলে তোমার ঝগড়ার প্রেমেই পড়েছে আমি। এগুলো তোমার ছোট মাথায় ঢুকবে না, বাদ দাও। 2 বছর পার হয়েছে, সময় কিভাবে যায় বলা তো আর যায় না। অরিন, ধূসর, রাহিয়া, জাহিন, রাফা, মিহান সবাই ট্রেনে করে যাচ্ছে তাদের গ্রামে। সবাই হাসি ঠাট্টা করছে। জাহিন রাহিয়ার বিয়ে হয়েছে 6 মাস হলো। সবাই সুখেই আছে। হ্যাঁ, ধূসর অরিনও সুখে আছে। তাদের গন্তব্যে এসে ট্রেন থামলো। সবাই ধীরে ধীরে ট্রেন থেকে নামলো। কুয়াশা ঢাকা চারপাশ। জানুয়ারির মাঝামাঝি সময় ধূসর একটা চাদর অরিনকে পরিয়ে দিয়ে বলে, কি করো বলো তো? এই ঠান্ডায় কিছু না জড়িয়ে কেন নেমেছ? এই যে বিদেশি বাদুর, আপনি হয়তো ভুলে গিয়েছেন আমি এই গ্রামের মেয়ে। আমার এইসবে অভ্যেস আছে। আপনি বরং আরো একটা সোয়েটার পরে নিন। আপনি যা শীতকাতুরের লোক। ধূসর অরিনের কানে কানে বলে, তোমায় জড়িয়ে ধরলে আর সোয়েটার লাগবে না বোম্বাই মরিচ। তুমি আমার সব বোম্বাই মরিচ। অরিন ধূসরের বুকে থাপ্পড় মেরে বলল, আপনি জীবনেও ভালো হবেন না, না? এখনো বোম্বাই মরিচ বলেই ডাকতে হবে? তোমাকে আমি সব নামে ডাকবো। তোর অধিকার কিন্তু 2 বছর আগে পেয়ে গেছে আমি। মিহান এগিয়ে এসে বলে, কি গো শালাশালি, তোমরা এত ফিস করছো কেন? আমাদেরও বলো, আমরাও শুনি। ধূসর হেসে বলে, তেমন কিছু না ভাইয়া, চলো চা খাই সবাই। সবাই চা খেলো। এরপরে সেই আগের মতোই ভ্যান ঠিক করা হলো। 3 জোড়া দম্পতি 3টা ভ্যানে উঠল। অরিনকে এক হাতে জড়িয়ে ধরলো ধূসর। অরিন শান্তিতে কাঁধে মাথা রাখলো। এই মানুষটাকে 2 বছর আগেও সে পছন্দ করতো না, আর এখন অনেক বেশিই ভালোবাসে। প্রথম প্রথম ধূসর তাকে অনেক বেশিই জ্বালাতো। এখন যে জ্বালায় না তা নয়, তবে এখন অরিন বোঝে ধূসর তাকে ভালোবেসেই জ্বালায়। ধীরে ধীরে সেও ভালোবেসে ফেললো ধূসর নামক পুরুষটিকে। অরিন বসে আছে নিজের চিলেকোঠা রুমটায়। এখনও সেই আগের মতোই রয়েছে সব। তার মা সব পরিষ্কার করেই রাখে। তার আঁকা ছবিগুলো ঠিক আগের মতোই আছে। আপন মনে কিছু একটা আঁকলো সে। আঁকা শেষ হতে না হতেই দরজায় ঠকঠক শব্দ হলো। অরিন বুঝলো কে এসেছে। সে দরজাটা খুলে দিল। ধূসর অরিনকে দেখে মৃদু হেসে বলে, ম্যাম, আমি কি এখন এই রুমে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। কেন আসবেন না? আপনি তো এখন এই রুমের মালিকের মনে জায়গা করে নিয়েছেন। আর এই রুমটা কি তাহলে? এটাতে আসার অধিকার তো আপনারও আছে, তাই নয় কি? ধূসর ভিতরে প্রবেশ করে বলে, হ্যাঁ ম্যাম, আপনি ঠিক বলেছেন। এই রুমটাও আমার এবং মালকিনও। তাকে তো 2 বছর আগেই পেয়ে গিয়েছে। অরিন ধূসরকে তার মাত্র আঁকা ছবিটির সামনে দাঁড় করিয়ে বলল, মনে আছে এই দিনটার কথা? মনে কেন থাকবে না? এটা সেই মুহূর্ত যখন আমি তোমায় চুরি পড়িয়েছিলাম, আর তুমি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলে। হ্যাঁ, আপনার মনে আছে? মনে থাকবে না কেন? এই দিনেই তো আমি তোমাকে বলেছিলাম আমি তোমায় পছন্দ করি। শুনুন বিদেশি বাদুর, আপনি আমার রংহীন জীবনের রং, আমার ক্যানভাসটাকে প্রেম রঙে রাঙিয়েছেন। আপনি আমায় ভালোবেসেছেন, আগলে রেখেছেন, তার জন্য ধন্যবাদ আপনাকে। প্রেম রাঙানো ক্যানভাসটাতে শুধু আপনি আর আমি। ভালোবাসি বোম্বাই মরিচ। অরিন মুচকি হেসে বলল, আমিও ভালোবাসি আমার ছাইকে।